যথেষ্ট সময় নিয়ে খুব যত্ন করে স্কার্ফটা পরল স্বর্ণা। সাদা আর সোনালি কারুকাজ করা স্কার্ফটা চমৎকার। স্কার্ফটা ওকে বিয়ের আগে বড় ভাইয়া কিনে দিয়েছিলেন। ওর বিদায়ের সময় মাথায় হাত রেখে বলেছিলেন, ও বাড়িতে যে ইসলামের নিয়ম কারণগুলো ভুলে যাস না রে, পর্দাটা ধরে রাখিস, পারলে সামনে এগোবি, পিছোস না যেন। স্বর্ণা মাথা নেড়ে সায় দিয়েছিল ভাইয়ের কথায়, কিন্তু বিয়ের পর থেকে নামাজ পড়া আর পর্দা করা দুটোই ভীষণ কঠিন হয়ে উঠেছে স্বর্ণার কাছে। কারণ ওর শ্বশুরবাড়ির সবাই খুব আধুনিক মানসিকতা সম্পন্ন। তাদের কাছে ইসলাম হলো জুমার আর 2 ঈদের নামাজ, বুড়ো বয়সে হজ করা আর লাইন ধরে জাকাত দেওয়ার মাঝেই সীমাবদ্ধ। স্বর্ণার স্বামী মেরাজ পেশায় একজন ইঞ্জিনিয়ার। সম্পর্কে তিনি স্বর্ণারই এক দুঃসম্পর্কের ভাই হন। একবার এক বিয়ে বাড়িতে স্বর্ণাকে দেখে পছন্দ করেন তিনি। তারপর মাকে বলে বিয়ের প্রস্তাব দেন। স্বর্ণাদের বাড়ি থেকে কিছুটা আপত্তি উঠেছিল, কারণ প্রথমত মেরাজরা বেশ ধনী, সে হিসেবে স্বর্ণারা মধ্যবিত্ত শ্রেণীর। দ্বিতীয়ত স্বর্ণাদের বাড়িতে যথাসম্ভব ইসলামিক নিয়মকানুন মেনে চলার চেষ্টা করা হয়। স্বর্ণার বাবা ছাড়া বাকিরা সবাই, যেমন স্বর্ণার মা, বড় ভাই, ভাবি, নামাজ রোজা পর্দার পাবন্দি করতে চেষ্টা করে। সেদিক দিয়ে মেরাজের পরিবার যথেষ্ট আধুনিক মনস্ক। এই 2 টানাপোড়েনের মধ্য দিয়ে দুনিয়াবি চাহিদারই জয় হলো। ভালো ঘর ভালো বর পেলে কে হাতছাড়া করে? স্বর্ণার বাবা এমন সুপাত্র হাতছাড়া করতে মোটেও রাজি নন। বাবার আগ্রহ আর পীড়াপিড়িতে অবশেষে স্বর্ণাকেও রাজি হতে হলো। স্বর্ণার বিয়ে হয়েছে মাত্র মাসখানেক হয়েছে। এখনও নতুন বউ দেখতে আসা মেহমানের কমতি নেই। প্রতিদিনই কেউ না কেউ আসছে। আজ মেরাজের সব বন্ধু আর তাদের বউরা আসবে। যাবার আগে মেরাজ তাকে জড়িয়ে ধরে আদর করে তৈরি হতে বলে ড্রয়িং রুমে গেছে। স্বর্ণাও বলেছিল, ভাবিদের ভেতর পাঠিয়ে দিন, ওনাদের সাথে কথা বলি। ড্রয়িং রুমে সবার সামনে যেতে হবে কেন? মেরাজ ওকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আনকালচারদের মতো কথা বলো না তো। তারা আজ বাসায় আসবে নতুন বউ দেখতে, তোমার সাথে পরিচিত হতে, আর তুমি কিনা। স্বর্ণা বেশি কিছু বলার সাহস পায় না, কারণ মেরাজ তাকে প্রচণ্ড ভালোবাসে বললেও রেগে গেলে ওর হুঁশ থাকে না। বিয়ের কিছুদিন পর খুব সামান্য একটা কারণে মেরাজ হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মেরে চুরমার করেছিল। স্বর্ণার শাশুড়ি সেদিন স্বর্ণাকে বলেছিল, শোন রে মা, আমার ছেলেটার রাগটা একটু বেশি, ওর সাথে কখনো তর্কে জড়াবি না, যা বলে চুপচাপ মেনে নিবি। অভিমানে স্বর্ণার চোখ ফেটে পানি বেরিয়েছিল সেদিন। সে আর কিছু বলেনি এ নিয়ে। পরে অবশ্য রাতে বাসায় ফিরে খুব হাত পা ধরে মাফ চেয়ে স্বর্ণার ভালোবাসা আদায় করে নিয়েছিল মেরাজ। স্বর্ণা তৈরি হয়ে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে নিচ্ছে যে তার সারা শরীর শালীনভাবে ঢাকা পড়েছে কিনা। সোনালি জামদানিতে স্বর্ণাকে অসম্ভব সুন্দর লাগছিল। ঠোঁটে ন্যাচারাল কালারের লিপস্টিক ছুঁয়েছে। একবারে না লাগালে আবার মেরাজ রাগ করবে, তাই খুব সামান্যই দিয়েছে। স্কার্ফটাও সোনালি বোতাম দিয়ে পরিপাটি করেছে। এমন সময় মেরাজ ঘরে ঢুকলো। কই ডার্লিং, সোনা, তুমি রেডি? বলে স্বর্ণার দিকে তাকিয়ে থমকে গেল। হাসি মুখের আলো ধীরে ধীরে কমে গেল। এটা কি পরেছ তুমি? স্বর্ণা বুঝলো মেরাজ তার স্কার্ফের দিকে আঙুল তুলেছে। সে কাঁপা স্বরে বলল, কেন? স্কার্ফটা তো সুন্দর। প্রশ্নটা তো সুন্দর অসুন্দরের না রে বাবা, এটা পরে ওদের সামনে যাবে তুমি, খোলো স্কার্ফ। স্বর্ণা থমথমে মুখে বলল, পরপুরুষের সামনে চুল খুলে আমি যাব না। মেরাজ মেজাজটা সামলে নিল চট করে। তাছাড়া স্বর্ণাকে এই মুহূর্তে কড়া কথা বলতে চাচ্ছে না মেরাজ। স্বর্ণার যা স্বভাব, কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলবে, দরকার নেই। মেরাজ শান্ত স্বরে বলল, মাথায় কাপড় দিতে চাও ভালো কথা, আঁচলটা আছে কি করতে? স্বর্ণা মৃদু স্বরে আবদারের সুরে বলল, থাক না, এটা এত কষ্ট করে পড়েছি যখন। মেরাজ ঠান্ডা স্বরে বলল, না মানে না। অগত্যা মনে মনে দীর্ঘশ্বাস চেপে স্বর্ণাকে স্কার্ফ খুলতে হলো। আঁচলটা দিয়ে যতটুকু পারা যায় মাথাটা ঢেকে ঢুকে ড্রয়িং রুমে আসলে সবাই একযোগে তার দিকে তাকালো। এক ভাবি উঠে এসে স্বর্ণাকে জড়িয়ে ধরে বললেন, বাহ মেরাজ ভাই, ভাবি তো খুবই কিউট। স্বর্ণা লজ্জায় মুখ নামিয়ে নিল। মেরাজের এক বন্ধুকে বলতে শুনল, কিরে, ভাবিকে সবার সাথে পরিচয় করিয়ে দিবি না? মেরাজ ও ইয়েস বলে একে একে সবার নাম ধরে পরিচয় করিয়ে দিতে লাগলো মেরাজ। এ হলো শাওন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও জাভেদ বিরাট ব্যবসায়ী, বুঝলে, কিন্তু জিজ্ঞেস করলে শুনবে ওর ব্যবসা ভালো যাচ্ছে না। ঘরে এক দফা হাসির রোল উঠল। আরেক বন্ধুকে দেখিয়ে বলল, এ হলো জামিল, নাম করা আর্টিস্ট, এখনো বিয়ে করেনি ও নাকি ওর মনের মতো কাউকে এখনো খুঁজে পায়নি। জামিল নামের লোকটি বলল, ভাবি চাইলে আমার ছবির মডেল হতে পারে, ভাবির মধ্যে ওই জিনিস আছে। আরেক বন্ধু পেছন থেকে বলে উঠল, বেটা তোর নজর ভালো কর, পরের বউকে মডেল বানাবি কেন? নিজের বউ জোগাড় করে মডেল বানা। আরেক দফা হাসি রোল উঠল। স্বর্ণার মনে হলো ওর দম বন্ধ হয়ে আসছে। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে গলা শুকিয়ে গেল। মেরাজ তখনও বলে চলেছে, ওহো, তোমাকে তো আরেক ব্যাচেলারের সাথে পরিচয় করানো হয়নি, কিরে তুই বাইরে বারান্দায় কেন? বলে সেই বন্ধুটিকে ডাকলো মেরাজ। সেই বন্ধু ঘরে ঢুকলে মেরাজ বলল,
এই হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড প্লাস তোমার প্রতিবেশী। আমাদের বাড়ির অপোজিটের বাসাটাই ওদের। বেচারা এখনো বিয়ে করেনি, কারণ সেও তার মন মতো মেয়ে পায়নি। ও আবার হলো গিয়ে আমাদের বিশেষ আলিম সাহেব। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে অনার্স করেছে। এখন কুষ্টিয়া ভার্সিটিতে শিক্ষকতা করেও। মেয়েদের সামনে যায় না, তাদের দিকে তাকায় না। বেচারা আজ আমার ঝগড়ার ভয়ে পদধূলি রেখেছে। ওর নাম হলো আলিফ। স্বর্ণা এক ঝলক তাকিয়ে সালাম দেবার আগেই তার সামনের শুশ্রূষা মণ্ডিত লোকটি মার্জিত ভঙ্গিতে সালাম দিয়ে সরে গেল। স্বর্ণার মনে হলো পুরো ঘরটাতে এই একজনই মানুষ যে তাকে দেখে কোনো মন্তব্য না করে সরে গেছে। স্বর্ণার লজ্জা আরও বেড়ে গেল এই ভেবে যে লোকটি নিশ্চয়ই স্বর্ণাকে বেহায়া ভাবছে। কিন্তু স্বর্ণাই বা কি করবে? স্বামীর আদেশের কাছে সে তো নিরুপায়। কিছুক্ষণ বসে থেকে স্বর্ণা মাথা ব্যথার অজুহাত দিয়ে উঠে এসেছে, কারণ মেরাজের এক বন্ধু বারবার স্বর্ণার দিকে তাকাচ্ছিল। স্বর্ণা এক ঝলক তাকিয়েই বুঝেছে লোকটা খারাপ। সবাই বিদায় নিলে মেরাজ থমথমে মুখে ঘরে এলো। স্বর্ণা ততক্ষণে পোশাক বদলে নিয়েছে। স্বর্ণা নিজে জিজ্ঞেস করলো, আপনাকে কি চা দেব? মেরাজ কোনো উত্তর করল না। স্বর্ণা ওর কাঁধে হাত রেখে বলল, মন খারাপ? মেরাজ এবার যেন ফেটে পড়ল। তোমার মতো আনকালচার্ড বউ যার আছে, তার সমাজে মুখ দেখানোর কোনো উপায় আছে? ওরা তোমার সাথে ছবি তুলতে চাইলো, দিলে না। সহজভাবে কারোর সাথে কথা বললে না। এত ঢং কোথায় শিখেছ? কলেজ ভার্সিটিতে যখন গেছো তখন কি কোনো ছেলের সাথে আড্ডা দাওনি? আজ যে বড় ধোয়া তুলসী পাতা সাজলে। স্বর্ণা মুখ বন্ধ করে মেরাজের অশ্রাব্য কথাগুলো শুনতে লাগলো। এক পর্যায়ে মেরাজ নিজেই ক্লান্ত হয়ে পাশের স্টাডি রুমে চলে গেল। আর স্বর্ণা বালিশে মাথা রেখে কাঁদতে লাগলো। রাত কত হয়েছে স্বর্ণা বলতে পারবে না, চোখটা লেগে এসেছিল। হঠাৎ মেরাজের ডাকে ঘুমটা ভেঙে গেল। জড়ানো স্বরে ওকে ডাকছে মেরাজ। স্বর্ণার মনটা বিষাক্ত হয়ে গেল। সে কি এই লোকটার খেলার পুতুল? মন চাইলে ছুঁড়ে ফেলবে, মন চাইলে কোলে তুলে নেবে। প্রতিটা দিন যেন এক একটা পরীক্ষা। স্বর্ণা ঘরে বসে ট্যাব হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়ছিল। এইমাত্র আসরের নামাজ পড়ে উঠেছে। সাদা ধবধবে হিজাবে ওকে খুব নিষ্পাপ লাগছিল। এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্বর্ণা সূরা শেষ না করা পর্যন্ত ফোনটা সাইলেন্ট করে রাখল। 2 মিনিট পরে সূরার শেষাংশ পড়ে ফোনটা দ্রুত রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মেরাজের কর্কশ কণ্ঠ, ঘুমাচ্ছিলে নাকি? জি না। আচ্ছা শোনো, আজ জামিলার বাসায় দাওয়াত। তুমি ওই নীল জর্জেটটা পড়বে, বুঝেছ? আরে না, আমি কোথাও যাব না, আমার মনটা ভালো নেই আজকে। মন ভালো হয়ে যাবে গেলে, রেডি থেকো। স্বর্ণা কিছু বলার আগেই মেরাজ ফোন কেটে দিল। স্বর্ণা ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে এলো। মনটা ভীষণ খারাপ লাগছে। আবার আজকে তামাশার পাত্রী হতে হবে। তাছাড়া মেরাজের ওই বন্ধুটা ভীষণ গায়ে পড়া লোক। হাত নেড়ে নেড়ে এমনভাবে কথা বলে যেন ছুঁয়ে দিতে চায়। স্বর্ণার খুব অস্থির লাগছে। দুহাতে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো স্বর্ণা। ডান হাতের মধ্যে মাথা ঠেকিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল করলো সামনের বাড়িটার বারান্দায় সেদিনের সে লোকটা বসে বসে বই পড়ছে। পা দুটো মেলে দিয়েছে সামনের টি টেবিলের ওপর। বাম হাতে বই রেখে ডান হাত গালের নিচে দিয়ে হেলান দিয়ে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছেন উনি। হঠাৎ পাতা উল্টাতে গিয়ে সামনের দিকে তাকালেন তিনি। স্বর্ণাকে দেখতে পেলেন। দুটো ভবনের মাঝে একটা 8 ফুট রাস্তার দূরত্ব। সবই পরিষ্কার দেখা যায়। স্বর্ণা সরে যাবার তাগিদ অনুভব করলো, কিন্তু তার সরে যাবার আগেই দেখলো লোকটি আস্তে করে উঠে চলে গেছে। স্বর্ণা মনে মনে আরেকবার লজ্জিত হলো। তারই তো সরে যাওয়া উচিত ছিল। বেচারাকে বই ফেলে উঠতে হতো না। পরক্ষণেই রাতের দাওয়াতের চিন্তায় মনটা আবার ভারাক্রান্ত হলো। সন্ধ্যার পরপরই মেরাজ এলো। কই সোনা, তুমি রেডি তো? মেরাজ আদর করে স্বর্ণাকে সোনা বলে ডাকে। বেডরুমে ঢুকে দেখে স্বর্ণা শান্ত ভঙ্গিতে কাপড় ভাঁজ করছে। মেরাজ প্রথমে হতভম্ব হয়ে গেল, পরে রাগ এসে সেই অবস্থা দখল করলো। তুমি রেডি হওনি কেন? কারণ আমি যাব না। মানে? হাউ ডিয়ার ইউ! তুমি আমার মুখের উপর কথা বলছো? প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ওইসব পরিবেশে আমি খুবই আনইজি ফিল করি। যেতে যেতেই তো ইজি হবে। যাও রেডি হও। 10 মিনিট সময় দিলাম, আমাকে মাফ করবেন, আমি যাব না। মেরাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কটমটিয়ে। তারপর হঠাৎ বলল, এত ধার্মিক তুমি? স্বামীর আদেশ না মানলে যে সে স্ত্রী জাহান্নামী, তা জানো না? হাদিস খালি তুমি একাই জানো? আমিও জানি। শোনো, একজন নারী 4টি শর্ত পূরণ করতে না পারলে সে জান্নাতে যেতে পারবে না। কি কি তাও তোমাকে মনে করিয়ে দেই। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ। নাম্বার 2, রমজানের 30টা রোজা। নাম্বার 3, পর্দা। আর নাম্বার 4, স্বামীর সন্তুষ্টি। তুমি চতুর্থ শর্ত কিন্তু মানছ না। স্বর্ণা হাসল। বাহ, আপনার মুখে এটা শুনে খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা আপনার জানা থাকা জরুরি যে যখন আল্লাহর আদেশের সামনে স্বামী কিংবা পিতামাতার আদেশ এসে যায়, আর তাদের আদেশ যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়, তখন বাবা মা কিংবা স্বামীর আদেশ অগ্রাহ্য করতে হবে, কেবল আল্লাহর আদেশই মানতে হবে।
ধরুন আপনি আমাকে নামাজ পড়তে মানা করলেন, কিংবা পর্দা করতে মানা করলেন, বা গান গাইতে বললেন, তখন আপনার এসব আদেশ অগ্রাহ্য করে আমি সেটাই করব যেটা মহান আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক নয়। বাকি আপনার সব আদেশ আমার মাথার ওপর। প্রচণ্ড রাগে মেরাজ হাতের মোবাইলটা আছড়ে ফেলল মাটিতে। তারপর প্রবল চিৎকারে স্বর্ণাকে বকাঝোকা করতে লাগলো। স্বর্ণা নির্বিকারে বসে রইল। একসময় বেরিয়ে গেল। গভীর রাতে ফিরল মেরাজ। স্বর্ণার সাথে কোনো কথা বলল না, এমনকি আজ বিছানাতেও সে নির্লিপ্ত। স্বর্ণা তার মান ভাঙাতে কাছে গেলে সে হাতের ইশারায় স্বর্ণাকে থামিয়ে দিয়ে বাম হাতে মোবাইলটা কানে ধরে বলল, হাই, কেমন আছো? আমি আমি এই তো মোটামুটি। কি? বউ? বউ আছে তো কি হয়েছে? অকাজের বউ, বুঝলে? তোমাদের মতো স্মার্ট না। কি বলছো? সুন্দর? হ্যাঁ, মাকাল ফল বলতে পারো। ইচ্ছে করে স্বর্ণাকে শুনিয়ে শুনিয়ে বলল মেরাজ। কথাবার্তার এ পর্যায়ে স্বর্ণা ফুঁপিয়ে কেঁদে বিছানা থেকে নেমে বারান্দায় চলে এলো। ওড়না চোখে চেপে ধরে কাঁদল খানিকক্ষণ। ভেবেছিল মেরাজ হয়তো ওকে এসে বারান্দা থেকে নিয়ে যাবে, কিন্তু এলো না। দিনকে দিন মেরাজের ব্যবহার উত্তপ্ত হতে থাকলো। আগে তো তবু একবেলা রাগ করলে পরের বেলাতে আদর করে কথা বলেছে, এখন তো বকাঝোকা ছাড়া কথাই বলে না। স্বর্ণা বুঝতে পারছে ওর কথা মতো ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হতে না পারলে মেরাজ স্বর্ণার উপর রাগ করা কমাবে না। এর মধ্যে একদিন মেরাজের জন্মদিন উপলক্ষে সব বন্ধুর সাথে এবার কিছু বান্ধবীও এলো। স্বর্ণা মৃদুস্বরে বলতে চেষ্টা করলো, এটা বিজাতীয় কালচার, ইসলামে জন্মদিন পালন করা অনুচিত। মেরাজ বাঁকা চোখে তাকালো। তোমাকে জিজ্ঞেস করেছি? স্বর্ণা চুপ মেরে গেল। সে আজ আর ড্রয়িং রুমে গেল না, মেরাজও ডাকলো না। স্বর্ণা রান্নাঘর আর ডাইনিং টেবিলেই ব্যস্ত থাকলো, কারণ শাশুড়ি আম্মা ঢাকায় নেই, বোনের বাড়ি বেড়াতে গেছেন, তাই স্বর্ণাকেই সব সামলাতে হচ্ছে। হঠাৎ দেখলো মেরাজ একটা মেয়ের কাঁধে হাত রেখে তাকে বেডরুমে নিয়ে যাচ্ছে। স্বর্ণা বাকরুদ্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে মনের অজান্তেই দ্রুত বেডরুমে এলো। দেখলো দুজন খুব আড্ডা দিচ্ছে। মেরাজ মজা পেল স্বর্ণার জেলাসি দেখে। স্বর্ণা হঠাৎ মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনি তো একজন বয়স্ক মেয়ে, আপনার কি এতটুকু কমন সেন্স নেই যে আরেকজনের স্বামীর সাথে তার বেডরুমে চলে এসেছেন? মেয়েটি থতমত খেয়ে গেল। আসলে ভাবি, আমি তো আসতে চাইনি, মেরাজই নিয়ে এলো। এসো বললে আপনি আসবেন? মেয়েটি হঠাৎ উঠে দাঁড়ালো। মেরাজ, এভাবে আমাকে ডেকে এনে অপমান করার মানে কি? মেরাজ নিজেও বুঝতে পারেনি যে স্বর্ণা এভাবে মীরার ওপর চড়াও হবে। সে স্বর্ণাকে কষে একটা ধমক দিল। স্বর্ণা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। সব মেহমান বিদায় নিলে মেরাজ স্বর্ণাকে ডাকে। স্বর্ণা তখনও রান্নাঘরে ব্যস্ত ছিল, তবু কাজ রেখে ছুটে আসে। জি? তুমি আমার গেস্টকে অপমান করলে কোন সাহসে? এতক্ষণ গেস্ট ছিল দেখে কিছু বলিনি। স্বর্ণা স্বাভাবিক সুরে বলল, আমি তাকে অপমান করিনি, বরং আপনি আমাকে স্ত্রী হিসেবে অপমান করেছেন আমার সামনে আপনি। এতটুকু কথার মাঝেই মেরাজ প্রচণ্ড চর কষিয়ে দিয়ে বলল, 100 বার আনবো, তোমার তাতে কি? ভালো না লাগে সোজা বেরিয়ে যাও, তোমার মতো মেয়েকে আমার দরকার নেই, গেট লস্ট। স্বর্ণা ভয়ে বিস্ময়ে চুপ মেরে গেল, কিন্তু মেরাজ উত্তপ্তভাবে কথা বলেই চলেছে। স্বর্ণা এক পর্যায়ে বলল, আপনার অসামাজিক কাজ করি না বলেই আজ আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, অত কথা বুঝি না। তুমি কালই চলে যাবে। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার চলবে না। যে আমাকে পথে ঘাটে অপমান করবে, তুমি বেরিয়ে যাও। তোমার বাপ ভাইকে ফোন দাও, তারা এসে নিয়ে যাক, আপদ বিদায় হোক। আমার লাইফটা বরবাদ হয়ে গেছে তোমার জন্য। মেরাজ জানে স্বর্ণাকে ঘায়েল করার এটাই মোক্ষম অস্ত্র। স্বর্ণা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না। ওদিকে মেরাজ নাক ডাকিয়ে ঘুম। পরদিন সকালেও কথা না বলে নাস্তা না খেয়ে অফিসে যাবার জন্য বেরোতে নিলে স্বর্ণা মেরাজের পা জড়িয়ে ধরলে মেরাজ থেমে গেল। মেরাজের ঠোঁটের কোণে হাসি। স্বর্ণা কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দিন, বেয়াদবি হলে মাফ চাই, তবু আপনি রাগ করে থাকবেন না প্লিজ। মেরাজ ওর দিকে তাকিয়ে বলল, তাহলে এখন থেকে যা বলবো সব শুনবে? শুধু পার্টিগুলোতে যেতে চাই না প্লিজ, ওটার জন্য আমাকে বাধ্য করবেন না। অনেক বাজে ঘটনা ঘটে ওসব জায়গায়। তাহলে ওসব জায়গা যখন খারাপ, তাহলে আমিও খারাপ। খারাপের সাথে থাকবে কেন? বাপের বাড়ি চলে যাও, অফিস থেকে এসে যেন তোমাকে আর না দেখি। বলে মেরাজ হন হন করে বেরিয়ে গেল। সে ভালো করে জানে স্বর্ণা কোনোদিনও যাবে না। সমাজ আর ধর্মের ভয় তার মনে প্রবল, সে যাবার সাহসই পাবে না। কিন্তু বিকেলে ফিরে যখন দেখলো স্বর্ণা সত্যি সত্যি চলে গেছে, তখন মেরাজ একটা ধাক্কা মতন খেল। বেডসাইড টেবিলে একটা নোট লিখে রেখে গেছে স্বর্ণা। মেরাজ তা খুলে দেখলো, আপনার বেশরীয়তি শর্ত পূরণে অক্ষম, তাই চলে গেলাম, আমাকে ক্ষমা করবেন। মেরাজ চিঠিটা পড়ে ছিঁড়ে বাস্কেটে ফেলে দিল। সে ভালো করে জানে 2-3 দিনের মধ্যে বাপ নতুবা ভাই ঠিকই ঘাড় ধরে এনে দিয়ে যাবে। মেরাজ বন্ধু বান্ধবী, বন্ধুদের বউদের নিয়ে নিজের আনন্দে বুঁদ হয়ে রইল। স্বর্ণা ঘন ঘন চোখ মুছছে। সামনে ভাইয়া, বাবা মা গম্ভীর মুখে বসে আছেন। ভাবি স্বর্ণার মাথায় হাত রেখে বলছেন, যত যাই হোক এভাবে না বলে চলে আসাটা তোর উচিত হয়নি রে স্বর্ণা। স্বর্ণা কোনো জবাব দিল না।
বাবা হঠাৎ থমকে বলে উঠলেন, যা রেডি হ, চল আমি তোকে দিয়ে আসবো। ভাইয়া আপত্তি সুরে বলল, সব মানা যায় বাবা, এসব বেশরীয়তি কাজে তো সে তার স্ত্রীকে জবরদস্তি করতে পারে না। অত কথার দরকার নেই, বিয়ে হয়েছে, এখন এসব মেনেই ওকে থাকতে হবে। ভাইয়া কিছু বলতে গেলে স্বর্ণা বাধা দিয়ে বলে ওঠে, থাক ভাইয়া, আমি চলে যাব, কারণ এটাই আমার ভাগ্য। বলে স্বর্ণা উঠে চলে গেল। মা পুরোপুরি নির্বাক হয়ে বসে রইলেন। রাত প্রায় 10টা, এখনও মেরাজ বাড়ি ফেরেনি। স্বর্ণা কাজের লোকেদের ডেকে জিজ্ঞেস করল, সাহেব গত রাতে কখন ফিরেছেন? তারা জানালো দেরি করেই ফিরেছে। স্বর্ণা ভাত নিয়ে বসে থাকতে থাকতে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চোখে মুখে পানির বড় একটা ঝাপটা খেয়ে চমকে উঠে দেখল মেরাজ গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, তার মানে পানিটা ওই মেরেছিল। মেরাজ পানির গ্লাস রেখে হাত নেড়ে বলল, কি হলো, বাপের বাড়ি ঠাঁই হলো না, নাকি সম্পত্তি ছুটে যাবার ভয়ে তাড়াতাড়ি ফেরত পাঠিয়েছে? স্বর্ণা অনেক কথা সাজিয়ে রেখেছিল বলবে বলে, পণ করেছিল মেরাজ যাই বলুক রাগ করবে না। বেছে বেছে মেরাজের পছন্দের নীল শাড়িটা পরেছেও, সুন্দর করে সেজেছে, কিন্তু মেরাজ এমন সব কথা বলা শুরু করেছে যে স্বর্ণার বুকটা ফেটে যাচ্ছিল। মেরাজ তখনও বলে চলছে, তুমি তো কোনো কাজেরই না, না ঘরকা না খাটকা, আমার জন্য তুমি আনফিট, বুঝেছ? তোমাকে দিয়ে আমার চলবে না। বলে জড়ানো পায়ে বেডরুমে ঢুকে গেল মেরাজ। স্বর্ণার সন্দেহ হচ্ছে মেরাজ হয়তো ড্রাঙ্কড। সে ভীরু পায়ে ঘরে উকি দিল। মেরাজ বাইরের কাপড়ে বিছানায় গড়িয়ে পড়েছে। স্বর্ণা ওকে ঠেলে ঠুলে ঠিক করে দিল, পা থেকে জুতা মোজা খুলে দিল। তারপর শার্টের বোতামটা খুলে শার্টটা গা থেকে সরাতে যাবে, তখনই ওর পকেটে স্বর্ণার হাত বাজল। স্বামীর অগোচরে তার পকেটে হাত দেয়া মানা, তাই স্বর্ণা সংকোচ করছিল, কিন্তু কৌতূহলের কাছে সংকোচ পরাজিত হলো। কারণ স্বর্ণার হাতে ধরালো কিছুর খোঁচা লাগায় সে পকেটটা ঝাঁকে দিতেই ছোট্ট ছোট কানের দুটো ঝুমকা বেরিয়ে এলো। স্বর্ণা হাতের তালুতে এগুলো নিয়ে চরম বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। মনে নানান চিন্তা উঁকি দিতে লাগলো। হঠাৎ মনকে বোঝালো, না জেনে শুনে স্বামীকে সন্দেহ করা ঠিক না, দরকার হলে মিরাজকে সকালে জিজ্ঞেস করবে। দুলগুলো পকেটে রেখে দিয়ে আস্তে করে শার্টটা খুলে হ্যাঙ্গারে রেখে দিল। পরদিন নাস্তার টেবিলে স্বর্ণা খুব যত্ন করে মেরাজের পছন্দের আলু পরোটা বানালো মাংসের ঝুড়ি দিয়ে। মেরাজ নিঃশব্দে খেলো, কিছু বলল না। স্বর্ণা কিছুক্ষণ ইতস্তত করে বলল, আপনার গতকালের শার্টটা ময়লা ছিল, ওটা ধুতে দিয়ে দিই। মেরাজ পানি খেয়ে বলল, পকেট খালি করার সময় দেখো ওতে একজোড়া দুল আছে, আমার পার্সের কাছে রেখে দিও, যাবার সময় নিয়ে যাব। স্বর্ণার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেরাজ দুলের কথা অকপটে বলছে, তার মানে ওটা হয়তো মেরাজ কিনেছে, বা স্বর্ণার ভাবনায় ছেদ পড়ল মেরাজের কথায়। দুলটা কার জানতে চাইলে না? বলেন। স্বর্ণা স্বাভাবিকভাবে জানতে চাইল, ওটা জেসমিনের, চিনেছ? স্বর্ণার মুখে কালো মেঘের ঘনঘটা, আর সেটা দেখে মেরাজের ঠোঁটে বাঁকা চাঁদের হাসি। ঘাইটা জায়গা মতো পড়েছে। বলল, এখন প্রশ্ন করতে পারো, জেসমিনের দুল আমার পকেটে কেন? না, জিজ্ঞেস করে কি হবে? স্বর্ণার দীর্ঘ শ্বাস ফেলে উঠে গেল। মেরাজ হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল। আজ বৃহস্পতিবার। এই দিনটিতে মেরাজ অফিস সেরে বন্ধুদের সাথে আড্ডা দেয়। সে উদ্দেশ্যে আজও জেসমিনের বাসায় রওনা হলো। জেসমিন একটা পার্লার চালায়, বিয়ে হয়েছিল কিন্তু টেকেনি, এখন একাই থাকে। জেসমিন ওর সাথে আরও অনেককে দাওয়াত করেছে। আজ নাকি ওর জন্মদিন। এক বন্ধু টিপ্পনি কেটে বলল, বছরে তোর কয়টা জন্মদিন হয় রে? সবাই হা হা করে হেসে উঠল। জেসমিন মেরাজকে ভেতরের ঘরে নিয়ে বসালো। মেরাজের জন্য এই বাড়তি খাতির সবাই জানে। এটা বন্ধু মহলে এখন ওপেন সিক্রেট, কারণ মেরাজ নারী ঘাসা আর জেসমিন টাকার পূজারি। তার লোভ মেরাজের সম্পত্তির দিকে। জেসমিন মেরাজের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে হাত পাতল। তাও আমার জন্মদিনের গিফট দাও। মেরাজ হেসে পকেট থেকে দুলজোড়া বের করে দিল। বলল, 1.5 ভরি আছে এতে। জেসমিনের অন্তটা নেচে উঠল, কিন্তু আবেগ দমন করে বলল, এসব ছেলে ভোলানো গিফটে আমি খুশি নই। আমাকে কবে ঘরে নিচ্ছ সেটা বলো। তুমি যখন যেতে চাও তখনই। মেরাজ দুষ্টু হেসে বলল। জেসমিন ওর বুকে কিল মেরে বলল, ঠাট্টা ছাড়ো, তোমার তুলতুলে বউ নাকি আবার ফিরে এসেছে? ওর জায়গায় ও, তোমার জায়গায় তুমি। ও এসেছে তাতে তোমার তো কোনো সমস্যা নেই। জেসমিন গম্ভীর হলো, না মেরাজ, আমাকে পেতে হলে ওকে ছাড়তে হবে। মেরাজ কিছু বলতে নিল, কিন্তু জেসমিন ওর ঠোঁট তর্জনী দিয়ে বন্ধ করে দিল। মেরাজ আর কিছু বলার শক্তি পেল না। স্বর্ণা চায়ের কাপটা দিয়ে মেরাজের সামনে বসলো। মেরাজ ওকে এক নজর দেখে নিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। জি বলুন। আমি জেসমিনকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বলে মেরাজ চায়ে চুমুক দিল। স্বর্ণার বুক ধক করে উঠল। কাপা স্বরে বলল, আমার কোনো দোষ হলে বলুন, শুধরে নেব। তোমাকে বলে তো লাভ নেই। পারবে টি শার্ট জিন্স পরে কাল আমার সাথে নবিহারে যেতে? পারবে না। ওখানে সব বন্ধুর বউয়েরা কত স্মার্ট, তারা সব ধরনের পরিবেশে ফিট। স্বামীর উপযুক্ত সঙ্গী, স্বামীর মন বোঝে, সেভাবে চলে। তোমার মতো সেকেলে মাইন্ডের না। জেসমিন তেমনই একটা মেয়ে, যেমন স্মার্ট তেমনই ইউনিক। এ পর্যন্ত বলে মেরাজ থামল। স্বর্ণা মৃদুস্বরে বলল, তাহলে আমি কি করব?
তুমি তোমার মতো থাকবে। জেসমিন অবশ্য তোমাকে ত্যাগ করার শর্ত রেখেছে, কিন্তু আমি ওকে বোঝাবো যে তুমি তোমার মতো থাকবে, ওর কোনো সমস্যা হবে না। স্বর্ণা ভেজা চোখে তাকালো। তার মানে আমাকে থাকতে বলছেন আপনি? হ্যাঁ, সমস্যা কি? আমার প্রতি এই দয়ার কারণ? আমি তো আপনার ভালোবাসার পাত্রী হতে পারিনি। ভালোবাসাটা সে কিছু বুঝি না। মাঝে মধ্যে তো স্বাদ বদলাতেও ইচ্ছে করে, তাই তো? তাই থাকো। স্বর্ণার গা রেডি করে উঠল, কিছু বলতে যাবে তখনই দরজার পাশ থেকে বড় ভাইয়ার কণ্ঠ। স্বর্ণালী! শুনে চমকে উঠল স্বর্ণা। একমাত্র ভাইয়াই ওকে পুরো নামে ডাকে। সে তাকিয়ে দেখলো ভাইয়া ভাবি দুজনেই মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্ণা দৌড়ে গিয়ে ওদের হাত থেকে প্যাকেট নিয়ে বলল, আরে ভাইয়া, ভেতরে এসো। ভাইয়া ভাবি দুজনেই গম্ভীর। স্বর্ণা ভাবছে ভাইয়া সব শুনে ফেললো নাকি। মেরাজ সালাম টালাম কিছু না দিয়ে উঠে চলে যাচ্ছিল। হঠাৎ ভাইয়া তাকে পেছন থেকে ডাকল, মেরাজ শোনো। মেরাজ তাকালো। বলেন। তুমি একটু আগে যা বলেছিলে তা কি সত্যি? সবাই চুপ হয়ে রইল। স্বর্ণা ভাইয়াকে থামাতে তার কাঁধে হাত রাখতেই ভাইয়া ওকে হাত দেখিয়ে থামতে বললেন। মেরাজ শান্ত স্বরে বলল, হ্যাঁ সত্যি। কোনো সমস্যা? আমার বোনের দোষটা কি বলবে? কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ? মেরাজ কাউকে জমা খরচ দেয় না, মন চাইলে বোনকে নিয়ে যেতে পারেন। এমনিতেও সে এখানে কষ্টেই আছে। স্বর্ণা ভাইয়া বলে থামাতে গেলে ভাইয়া ওর দিকে তাকিয়ে বলল, তৈরি হয়ে আয়, তুই আমার সাথে যাবি। যেখানে তোর ন্যূনতম স্ত্রীর মর্যাদা নেই সেখানে তোকে আমি ফেলে রাখতে পারবো না। ওকে ফাইন, স্বাচ্ছন্দ্যে নিয়ে যান, দুদিন পর আবার দিয়ে যাবেন না যেন। বলে মেরাজ ভেতরে চলে গেলে স্বর্ণা দিশেহারার মতো এদিক সেদিক তাকিয়ে ডাকলো, মেরাজ শুনুন। ভাইয়া ধরা গলায় বলল, তুই রেডি হ, এই নরকে আর এক মুহূর্ত না। বারবার পেছনে ফিরে দেখতে দেখতে চোখের পানি নিয়ে বেরিয়ে এলো স্বর্ণা। সব শুনে বাবা এবার আর কোনো মন্তব্য করলেন না। মা কেবল বললেন, ওকে এভাবে নিয়ে এলি, এভাবে কি ওর জীবন কাটবে? ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয় করবে। দুদিন পরেই মেরাজের পক্ষ থেকে ডিভোর্স লেটার এলো। স্বর্ণা সেটা হাতে নিয়ে সারাদিন পাগলের মতো কাঁদল। ভাইয়া দুশ্চিন্তায় পড়লেন। কয়েক মাস কেটে গেল। স্বর্ণার চোখের নিচে কালি পড়ে গেছে। সারা দিন রাত নামাজেই কান্না করে ও। ওকে এমন দেখতে ভাইয়ার আর সহ্য হতে চায় না, কিন্তু কি করবে? সেরকম কোনো ভালো ছেলেও পাচ্ছে না যে নতুন করে বোনটাকে তার হাতে তুলে দেবে। এরই মধ্যে একদিন ভাবি ভাইয়াকে ফিসফিসিয়ে একটা ছেলের কথা বললেন। ভাইয়া সব শুনে বলল, ওরা এসে স্বর্ণাকে দেখে যাক। ছেলের মা আসবে, তার পছন্দেই ছেলে বিয়ে করবে। সেদিন ভাবি জোর করে স্বর্ণাকে নতুন থ্রি পিসটা পরিয়ে হালকা সাজিয়ে দিলেন। পাত্রের মা এসে স্বর্ণাকে ভালোভাবে দেখলেন, তারপর জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে। স্বর্ণাদের বাড়িতে আনন্দের ধুম পড়ে গেল। কেবল স্বর্ণার মুখটাই মলিন। স্থির হলো কোনো ঝামেলায় না গিয়ে সরাসরি বিয়ে করিয়ে সেদিনই মেয়ে নিয়ে যাবে ওরা। ছেলের মা বললেন, যে বিয়েতে খরচ কম হবে সে বিয়েতে বরকত বেশি হবে। স্বর্ণাদের পরিবার যেন আকাশের চাঁদ হাতে পেল। বিয়ের দিন ছেলের মা জানালেন তার ছেলে বিয়ের আসরে দেড়মোহরানা শোধ করবে। স্বর্ণা কিছুটা অবাক হলো। খুশি হতে গিয়েও বুকের কোথায় যেন কাঁটা বিঁধে রইল। সেই কাঁটার নাম মেরাজ। রাত 10টায় বিয়ে পড়ানো হয়ে গেল। সালাম কালাম খানা পিনা শেষে বউ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসর ঘরে ফুলের বিছানায় ছড়া ফুলের মতো মলিন মুখে বসে আছে স্বর্ণা। আজ এতগুলো মাসেও মেরাজকে মন থেকে মুছতে পারেনি। শুনেছে মেরাজ বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছে। স্বর্ণা দীর্ঘশ্বাস ফেলে অজান্তে চলে আসা চোখের পানিটুকু মুছল। ভাবি আজ জোর করে সাজিয়ে দিয়েছে। স্বর্ণা সাজতে চাচ্ছিল না। ভাবি ধমকে বলেছে, পেছনের কথা ভেবে নিজের আগামীটাকে নষ্ট করিস না স্বর্ণ। তুই এখন অন্য কারো আমানত। মেরাজের কথা মন থেকে সরিয়ে দে। স্বর্ণা এসব 7-5 যখন ভাবছে তখনই দেখল শুভ্র সফেদ পাঞ্জাবি পরিহিত লোকটা গমগমে কণ্ঠে তাকে সালাম দিল। স্বর্ণা বিষম চমকে উঠল। এই কণ্ঠস্বর কোথাও শুনেছে মনে হলো, কিন্তু মনে করতে পারল না। তিনি খাটে বসে মৃদু কেশে বললেন, আপনার কপালে হাত রেখে একটা দোয়া পড়তে হবে তো, তাই। স্বর্ণা পাতলা ওড়নার ভেতর দিয়ে তাকালো আর ওর চোখগুলো বড় বড় হয়ে গেল। আরে এ তো সেই লোক, ওর বিয়ের পরপর মেরাজের আমন্ত্রণে ওদের বাসায় এসেছিল। কি যেন নাম? লোকটি আস্তে করে ঘোমটা সরিয়ে কপালে হাত রাখতে গিয়ে চমকে উঠে বলল, আপনি? স্বর্ণা লজ্জায় কষ্টে কেঁদে ফেলল। ওর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটার সাথে সাথে বলে উঠল, আরে আরে কাঁদছেন কেন? আমি ওসব ভেবে বলিনি। অবাক হয়েছে কারণ আমি জানতাম না যে আপনি আমার মায়ের পছন্দের পাত্রী। মা পছন্দ করেছেন এটাই আমার জন্য আদেশ। আম্মা বারবার বলছিলেন কোণে দেখার জন্য, সময় করে উঠতে পারিনি। স্বর্ণা চুপ করে বসে রইল। লোকটা তার কপালে আলতো হাত রেখে মৃদু স্বরে দোয়া পড়ে উঠে দাঁড়ালো। ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, কারণ জানি আজ আপনি সহজ হতে পারবেন না। এক কাজ করুন, শাড়ি জামা বদলে হালকা হন, তারপর ভালো মেয়েটির মতো চুপ করে শুয়ে পড়ুন। স্বর্ণা তাকালো, আর আপনি? আপনি চাইলে আমি অন্যত্র ব্যবস্থা করে নিতে পারি, অথবা খাটেও শুতে পারি, তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার কষ্ট হয় এমন কিছু ঘটবে না, আই প্রমিস। লোকটার প্রাণবন্ত অকপট কথা স্বর্ণার কষ্টের ক্ষতে শান্তির প্রলেপ মাখানো যেন। স্বর্ণা আলতো করে চোখ মুছে বলল, না খাটেই থাকুন। আপনাকে এদিক সেদিক দেখলে আপনার বাসার লোকেরা কি বলবে?
লোক বলতে তো এক আম্মা আর আমরা দুজন, নিন শুয়ে পড়ুন, ফজরের সময় কিন্তু ডেকে দেব। লোকটির এ কথায় এবার স্বর্ণার মেঘলা আকাশে এক চিলতে রোদ দেখা দিল। মৃদু হেসে মাথা নাড়ল। তাহলে তো খুবই ভালো হয়। লোকটা নিজের পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝুলিয়ে হাতে একটা বই নিয়ে খাটে হেলান দিয়ে বসল। স্বর্ণা অবাক হয়ে তাকিয়ে বলল, বই পড়বেন এখন? কিন্তু আপনার সমস্যা হবে না? এখানে বেডসাইড ল্যাম্প আছে, আপনি লাইট নিভিয়ে দিতে পারেন। স্বর্ণা বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ মনে পড়ল, এই বারান্দা থেকে তো মেরাজের ঘর দেখা যায়। স্বর্ণা ভাবনায় পড়ল, এখান থেকে তো মেরাজকে দেখা যাবে, কি করে সহ্য করবে ও? চেহারায় পানির ঝাপটা খেয়ে ধর্মড়িয়ে উঠে বসল স্বর্ণা। খুব ভয় পেয়ে গেছে ও। উঠে বসে সামনে তাকিয়ে দেখে আলিফ হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। স্বর্ণাকে ওভাবে হাঁপাতে দেখে ওর মুখ থেকে হাসি মুছে গেল। কি হয়েছে, ভয়ের স্বপ্ন দেখেছেন? স্বর্ণা চোখ বন্ধ করে মাথা নাড়ল, ডান হাত দিয়ে চুলগুলো খামচে ধরল। আলিফ নরম সুরে বলল, সরি, এভাবে ভয় পেয়ে যাবেন ভাবিনি। আমি তো কেবল সুন্নত পালনের নিয়তে অল্প পানির ছিটা দিয়েছি, কারণ স্বামী স্ত্রীকে নামাজের জন্য এভাবে জাগানোর কথা হাদিসে বলা আছে। স্বর্ণা জোর করে মুখে হাসি টেনে বলল, না, ভালো করেছেন, বলে খাট থেকে নেমে পড়ল। ওর মেরাজের গ্লাস ভর্তি পানি মুখে ছুঁড়ে মারার কথাটা মনে পড়ে গেছে। অজু সেরে বেরিয়ে দেখল আলিফ ওর জন্য অপেক্ষা করছে। স্বর্ণাকে দেখে বলল, আসুন, আজ আপনাকে নিয়ে নামাজ পড়ি, অন্যান্য দিন তো মসজিদেই চলে যায়। স্বর্ণা আলিফের পেছনে নামাজে দাঁড়ালো। আলিফের তেলাওয়াত শুনে স্বর্ণা মুগ্ধ হয়ে গেল। নামাজ শেষে আলিফ কোনো কথা না বলে কোরআন নিয়ে বসে গেল। ওর দেখা দেখি স্বর্ণাও বসল। জীবনে এমন পরিবেশ পাবে তা কখনো কল্পনাও করেনি। মেরাজ তো এ সময়ে, যাক, ওর কথা এ সময় না ভাবাই ভালো। আলিফের কলেজ বন্ধ থাকায় ও বাড়িতেই সারাক্ষণ। তবে ওর বই পড়ার নেশা খুব বেশি, বিভিন্ন ধরনের বই ওর কালেকশনে। স্বর্ণা অবসর সময়ে ওর সেলফের সামনে দাঁড়িয়ে বইগুলোর নাম পড়ছিল। একেবারে ওপরের তাকে সমরেশ মজুমদার সুনীলের বইও আছে। এক কোণে দস্যু বন হুরের কালেকশনও আছে। স্বর্ণা আপন মনে হেসে ফেলল, মনে মনে বলল, বেশ চৌকস লোক তো। স্বর্ণা নিজেও একসময় সেরা রোমান্টিক দস্যু বনহুরের বইয়ের খুব ভক্ত ছিল। সমরেশও পড়েছে কিছু। স্বর্ণা চারদিকে তাকিয়ে ছোট টুল টেবিল খুঁজল। একটা খাড়া টুল পেয়ে তাতে সাবধানে উঠে দাঁড়ালো। অনেকদিন পর নিজের পছন্দের বইগুলো হাতের কাছে পেয়ে খুব ভালো লাগছে। কিন্তু বইয়ের হাত দিতেই পেছন থেকে আলিফের ধমক শুনল, এ কি, আপনি এটার উপর দাঁড়িয়েছেন কেন? হঠাৎ আকস্মিক ডাক শুনে স্বর্ণা হকচকিয়ে গেল। ওদিকে টুলটাও নড়ে ওঠায় ব্যালেন্স হারিয়ে ফেলে সোজা মাটিতে। না, মাটিতে পড়ার আগেই আলিফ প্রায় লুফে নিয়েছে ওকে। সোজা করে দাঁড় করিয়ে দিয়ে আলিফ বলল, এই টুলটা তো ভাঙা, না ধরলে তো পড়ে ব্যথা পেতেন। আপনি ওভাবে না ডাকলে তো আমি পড়তাম না, আপনি তো জোরে ডাকলেন। স্বর্ণা এখনও কাঁপছে। হঠাৎ ওভাবে পড়ে যাওয়ায় লজ্জাও পেয়েছে কিছুটা। আরে, আমি আবার কি করলাম? আলিফ হাসল, তারপর বলল, যাক, কোথাও লাগেনি তো? স্বর্ণা মাথা নাড়ল। আলিফ ফের বলল, কোন বই নামাবেন আমাকে বলুন, আমি নামিয়ে দিচ্ছি। স্বর্ণা আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওই যে ওটা। আলিফ ওর মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে উপরের দিকে তাকালো। কোনটা? লজ্জা পেয়ে স্বর্ণা সরে যেতে নিলে আলিফ হঠাৎ নিচু হয়ে ওকে উঁচু করে ধরে বলল, নিন, নামান, কোনটা নামাবেন? হঠাৎ আলিফের এই আচরণে স্বর্ণা ভীষণ চমকে চিৎকার দিল ভয় পেয়ে, ইয়া আল্লাহ, নামান, আমাকে, পড়ে যাব, নামান প্লিজ। আলিফ ওকে শক্ত করে ধরল। অটল দাঁড়িয়ে থেকে বলল, একটুও পড়বেন না, নিন, বই খুঁজুন, আমি ধরেছি। স্বর্ণা ভীষণ অস্বস্তি বোধ করছে। আলিফ ওর উরুর কাছে শক্ত করে ধরে আছে। আলিফের মাথাটা স্বর্ণার পেটের কাছে। আলিফ ইচ্ছে করে করছে কিনা কে জানে, একবার দুলুনি দিয়েছে আর তাতে স্বর্ণা ভয় পেয়ে আলিফের মাথাটা আঁকড়ে ধরেছে। এবার রেগে বলল, ধুর, বই লাগবে না, নামান তো আমাকে। আলিফ হাসল, আপনার ওড়নার জন্য কিছুই দেখতে পাচ্ছি না আমি, আমার কি দোষ? তবুও নামান, কাতর স্বরে বলল স্বর্ণা। আলিফ ওকে হঠাৎ ছেড়ে দিলে স্বর্ণা মাগো বলে আলিফকে জড়িয়ে ধরে আস্তে বেয়ে নিচে নামল। তারপর ফাজিল একটা বলে রাগ করে দূরদার করে চলে গেল সেখান থেকে। আলিফ হাহা করে হেসে উঠল। স্বর্ণা ঘরে এসে চুপ করে বসে আছে। আলিফ একটা বই হাতে নিয়ে ঢুকলো। স্বর্ণা লজ্জায় সংকোচে ওর দিকে তাকাতে পারছিল না। আলিফ বইটা বাড়িয়ে ধরে বলল, এই নিন, আপনার সেই বই। স্বর্ণা অনিচ্ছা সত্ত্বেও বইটা হাতে নিল, কিন্তু দেখলো আলিফ বইটার অপর প্রান্ত এখনো ধরে রেখেছে। স্বর্ণা অবাক হয়ে আলিফের দিকে তাকালো। বেহার মতো হাসছে সে। স্বর্ণা লজ্জা পেয়ে বইটা ছেড়ে দিল। আলিফ বলল, আরে কই, নিন না, আপনি তো দুষ্টুমি করছেন। আচ্ছা, আর করব না, এবার নিন। স্বর্ণা বই নিল। আলিফ ওর পাশে বসে বলল, কি নাম বইয়ের? স্বর্ণা পাতা উল্টাতে উল্টাতে বলল, তুমি আমার। আলিফ হেসে ওর দিকে তাকিয়ে বলল, অবশ্যই, আমি তো তোমারই। স্বর্ণা বইটা রেখে উঠে দাঁড়ালো, আপনার জন্য চা নিয়ে আসি। আলিফ কৌতুকের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর চলে যাওয়া দেখল। স্বর্ণা রান্নাঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। আলিফ যে এত দুষ্ট তা স্বর্ণার ধারণা ছিল না, কিন্তু নিজের মনে উঁকি দিয়ে দেখল আলিফের দুষ্টুমিগুলো ওর ভালো লেগেছে। মেরাজ কখনো এমন করেনি। ওর যাবতীয় ভালোবাসা কেবল একটা জায়গায়,
থাক, স্বর্ণা আর বাকিটা ভাবতে চায় না। আলিফ ওর স্বামী, ওর পূর্ণ অধিকার আছে স্বর্ণার উপর, কিন্তু স্বর্ণার পোড়ামন এখনও আলিফের ডাকে সাড়া দিতে প্রস্তুত নয়। চা বানিয়ে ঘরে এসে দেখল আলিফ বইয়ে ডুবে গেছে। ওর সামনে চা রেখে স্বর্ণা নিজের বইটা হাতে নিতেই শুনল আলিফ বলছে, ও হ্যাঁ, চিনি দেননি? স্বর্ণা দ্রুত চায়ের কাপ হাতে নিয়ে বলল, সে কি চিনি দেয়নি? চুমুক দিয়ে দেখুন। না থাক, আবার দিয়ে নিয়ে আসি, বেশি হয়ে গেলে। এজন্যই তো বলছি চুমুক দিয়ে দেখুন না। স্বর্ণা কিছুটা ইতস্তত করে ছোট্ট চুমুক দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, ঠিকই তো লাগছে। আলিফ অবাক হয়ে বলল, তাই নাকি, দেখি। তারপর যে পাশটা দিয়ে স্বর্ণা চুমুক দিয়েছে সেই পাশটা দিয়ে আলিফ চুমুক দিয়ে বলল, তাই তো। স্বর্ণা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে খানিক তাকিয়ে থেকে বিছানায় গিয়ে বই নিয়ে বসল। আলিফও হেসে বই মন দিল। পরদিন আলিফ সকালবেলা নাস্তা খেয়ে চা টেনে নিল। স্বর্ণা নীরবে এটা ওটা ওকে এগিয়ে দিচ্ছে। আলিফ পুরানো কাণ্ডটা আবার করল। মাকে ডেকে বলল, আম্মা, তোমার বৌমা তো চায়ে চিনি দেয়নি। শাশুড়ি স্বর্ণার দিকে তাকিয়ে বলল, দাও, ওকে আরেকটু চিনি দাও, ও চিনি বেশি খায়। স্বর্ণার সুগার পটটা নিয়ে এগিয়ে গেল। কতটুকু চিনি দেব? খেয়ে দেখো, আমি জানি। আলিফ ওকে তুমি করে বলছে। স্বর্ণা কথা না বাড়িয়ে ছোট্ট চমক দিয়ে বলল, আমার কাছে তো ঠিকই লাগছে, আপনি কি বলেন, আরেকটু দেব? আলিফ চায়ের কাপ টেনে নিয়ে চমক দিয়ে বলল, আমার কাছেও ঠিকই লাগছে, বলে স্বর্ণার দিকে তাকিয়ে মুচকি হাসল। স্বর্ণার বুকের ভেতরে সে হাসি কাঁপন তুলল। রাতে শুতে গিয়ে স্বর্ণা নানান কথা ভাবছিল। আলিফের আচরণ একজন বিশ্বস্ত বন্ধুর মতো, দুষ্টুমি করলেও সীমা ছাড়ায়নি। কিন্তু স্বর্ণা নিজে এখনও সহজ হতে পারছে না। আলিফ যদি বিশেষ কিছু দাবি নিয়ে আসে তাহলে সময় চাইবে স্বর্ণা। এমন সময় আলিফকে ঘরে ঢুকতে দেখে স্বর্ণা ঘুমিয়ে পড়ার ভান করে মুখ গুজে রইল। হার্ট এত জোরে জোরে বিট করছে ওর, মনে হচ্ছে আলিফ শুনতে পাবে। কেবলই মনে হচ্ছে এই বোধহয় আলিফ ওকে ডেকে তুলল, যেমনটি মেরাজ করত। কিন্তু হঠাৎ যখন নিজের গায়ে ভারী কাপড় অনুভব করলো তখন বুঝলো ওর গায়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মিনিট 5 পরে আস্তে চোখ খুলে দেখলো আলিফ একমনে বই পড়ছে। স্বর্ণার মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। দেশে ফিরে গ্র্যান্ড পার্টি দিল মেরাজ। সব বন্ধুদের তাদের পরিবার সহ দাওয়াত দিল। আলিফের বাসায় এসেছে দাওয়াত দিতে। বেল বাজলে আলিফই দরজাটা খুলে দিল। স্বর্ণা ডাইনিং স্পেসে দাঁড়িয়েছিল। হঠাৎ মেরাজকে দেখতে পেয়ে দেওয়ালের সাথে সেটে গেল। ভয়ে ওর কণ্ঠনালী শুকিয়ে গেছে। আড়ালে দাঁড়িয়েই স্বর্ণা শুনতে পেল মেরাজ বলছে, তুই তো শালা বিয়ে করে ফেললি হুট করে, খবরও দিলি না। আলিফ হাসল, কিভাবে খবর দেব, তুই তো দেশে ছিলি না। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তোর নতুন ভাবির সাথে এসে পরিচিত হয়ে যাস, ভালো লাগবে। আলিফ কোনো মন্তব্য করল না। মেরাজ দাঁড়িয়ে গেল। আজ উঠিরে যাস, কিন্তু ভাবিকে নিয়ে যাস। ও আসলে ও ধরনের প্রোগ্রামে কমফর্ট ফিল করে না। ও আচ্ছা, পারলে তুই যাস, গেলাম। ভাবিকে আমার সালাম শুভেচ্ছা দুটোই রইল। মেরাজ চলে যাবার পর গেট আটকে আলিফ ভেতরের দিকে তাকালো। একটু আগে স্বর্ণাকে ডাইনিংয়ে দেখেছিল, এখন নেই। স্বর্ণা দৌড়ে নিজের ঘরে এসে হু হু করে কেঁদে ফেলল। দুহাতে মুখ চেপে কাঁদতে লাগলো। কেন কাঁদছে ও নিজেও জানে না। এমন সময় আলিফের পায়ের শব্দ শুনে দ্রুত চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলো। আলিফ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে হাতের ঘড়িটা খুলে রাখছে ঠিকই, কিন্তু ওর চোখ ড্রেসিং টেবিলের আয়না দিয়ে স্বর্ণাকে পর্যবেক্ষণ করছে। স্বর্ণা স্বাভাবিক ভঙ্গিতে বইয়ের পাতা উল্টাচ্ছে। আলিফ ওর এই স্বাভাবিক হবার অভিনয়ে ম্লান হাসল। তারপর স্বর্ণার সামনে গিয়ে বসল। স্বর্ণা ওকে এভাবে বসতে দেখে নড়ে চড়ে বসল। আলিফ জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? স্বর্ণা মৃদু হেসে বলল, না তো। আলিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, যে চোখ ভালোবাসতে জানে সে চোখকে ফাঁকি দেয়া এত সহজ না। স্বর্ণা কান্না চাপলেও সে যে আবেগাক্রান্ত তা ওর নিঃশ্বাসের ওঠানামা দেখলেই বোঝা যায়। আলিফকে তাকিয়ে থাকতে দেখে স্বর্ণা ওড়না টেনে অযথায় নিজেকে আরো ভালোভাবে ঢাকে। আলিফ একটা টিস্যু এগিয়ে দিল, বলল, চোখটা মোছো। স্বর্ণা টিস্যুটা নিয়ে চোখের কোণে চেপে ধরতেই চোখের থেমে থাকা অশ্রুগুলো গড়গড়িয়ে নেমে এলো। আলিফ ওর শান্ত হবার অপেক্ষা করলো। কিছুক্ষণ পর স্বর্ণা নিজেই বলল, আমি জানি আপনি আমার উপর রাগ করছেন, কারণ আমার কান্না করা উচিত না, ভুল জানো। আলিফ মৃদুস্বরে বলল, বরং এটাই স্বাভাবিক, তুমি না কাঁদলেও বরং অবাক হতাম। স্বর্ণা অবাক হয়ে তাকালে আলিফ ওর গালে মৃদু চাপড় মেরে উঠে গেল। স্বর্ণা নিজে উঠল, পেছন থেকে বলল, আমাকে মাফ করে দিন। আলিফ চলে যাচ্ছিল। এই কথা শুনে ঘুরে বলল, কিসের জন্য? এই যে আপনার মনে কষ্ট দিলাম, আসলে আমি আবেগ চাপতে পারিনি। আলিফ স্বর্ণার মুখোমুখি হয়ে বলল, এক শর্তে মাফ করতে পারি। স্বর্ণা তাকালে বলল, যদি তোমার সুখ দুঃখ সবকিছুতে আমাকে বন্ধু মনে করে তার ভাগ দাও তো। স্বর্ণা কৃতজ্ঞতার হাসি হেসে মাথা নাড়ল। আলিফ দুহাত দুদিকে বাড়িয়ে ধরল। স্বর্ণা সেদিকে তাকিয়ে আস্তে করে আলিফের বুকে মাথাটা ঠেকালো। আলিফ ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। স্বর্ণার মনে হলো ওর 26 বছরের জীবনে এর চেয়ে প্রশস্ত জায়গা সে আর পায়নি। পরদিন মাকে বলে স্বর্ণাকে নিয়ে বেরোলো আলিফ। লাইব্রেরি থেকে বই কিনল। স্বর্ণার জন্য দুটো ভালো বোরকা আর জিলবাব কিনল। কেনাকাটা শেষে একটা চাইনিজে রাতের খাবার সেরে বেরোতে যাবার পথে মেরাজের সাথে মুখোমুখি হয়ে গেল ওরা।
মেরাজি ওদের প্রথম দেখলো। আরে বন্ধু তুই, পরিচয় করিয়ে দিই, ও জেসমিন, আমার ওয়াইফ। আলিফ সেদিকে তাকালো না, কারণ মেরাজের কোনোই ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে যথেষ্ট খোলামেলা আধুনিক পোশাক পরেছে। মেরাজ স্বর্ণার দিকে তাকালো। স্বর্ণার মুখ নিকাবে ঢাকা থাকায় চিনতে পারল না বটে, তবে মেরাজ তাকিয়ে যেন একটু থমকে গেল। স্বর্ণা আলিফের পেছনে প্রায় লুকিয়ে যেতে চাইল। মেরাজ হেসে বলল, নিশ্চয়ই ভাবি এটা। ভাবি, আমার শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে। একদিন আসবেন বাসায়। চলি রে। আলিফের দিকে তাকালো। আলিফ বেরিয়ে গেলে মেরাজ ভেতরে ঢুকে ভালো টেবিল খুঁজল বসার জন্য। হঠাৎ কি মনে হতেই জেসমিনকে আসছি বলে দৌড়ে বাইরে বেরোলো। আলিফ আর স্বর্ণা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মেরাজের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ল। মেয়েটি দাঁড়িয়ে থাকার ভঙ্গি, চোখ, সবকিছু স্বর্ণার কথা মনে করিয়ে দিচ্ছে আজ মেরাজকে। মুখ নিচু করে ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখলো ওরা নেই, চলে গেছে। মেরাজ ফিরে গেল চাইনিজে, কিন্তু অনেক বড় একটা চিন্তা ওর সামনে প্রশ্ন হয়ে দেখা দিল। আলিফের বউকে ওর এত চেনা মনে হলো কেন? কে সে? এক অদ্ভুত তাড়না কাজ করছে মেরাজের মধ্যে। তার মন বলছে ওই মেয়েটাকে সে চেনে, কিন্তু কিভাবে সম্ভব? নানান ভাবনায় মনটা আচ্ছন্ন হয়ে আছে। পরদিন সকালে বারান্দায় অনেকক্ষণ পায়চারি করলো। একবার না একবার তো দেখা যাবে মেয়েটিকে। না দেখা পর্যন্ত মেরাজের মন শান্ত হবে না। জানতে হবে কে ওই মেয়ে। সেদিন, তার পরদিন প্রতিদিন যতক্ষণ বাসায় থাকে মেরাজের নজর থাকে বারান্দায়, কিন্তু গত 7 দিনে একবারের জন্য মেয়েটি বারান্দায় আসেনি। আলিফ আসে, এসে বই পড়ে। বুয়া আসে, কিন্তু মেয়েটা আসে না। অবশেষে একদিন ধরা পড়ল সে মেরাজের চোখে। মেরাজের মনে হলো ও শ্বাস নিতে ভুলে গেছে। মেয়েটি চারপাশে হালকা চোখ বুলিয়ে বারান্দার গেটে দাঁড়িয়েই নিজের ভেজা চুলগুলো টাওয়েল দিয়ে হালকা কয়েক চাপড় দিল। মেরাজের বিস্মিত চোখের সামনে টাওয়েল মেলে দিয়ে সরে যাবার আগেই মেরাজ বারান্দা থেকে বেরিয়ে এলো। স্বর্ণা নিজের জায়গাতেই জমে গেল। মনে হলো ওর পা দুটো কেউ স্ক্রু দিয়ে মাটির সাথে গেঁথে দিয়েছে। মেরাজের চোখে বিস্ময় না বেদনা তা বোঝা গেল না। সম্বিত ফিরে পেতেই স্বর্ণা দ্রুত ঘুরে ঘরের দিকে যেতে নিল, কিন্তু ওর বেগতিক নড়াচড়ায় পা স্লিপ করে গেল। দ্রুত হাত বাড়িয়ে দেওয়াল ধরতে পারলেও কপালটা ঠুকে গেল গ্রিলের সাথে। স্বর্ণার সাথে সাথেই কপালে হাত দিয়ে উহ মা বলে সরে পড়ল। মেরাজ অজান্তে হাত বাড়ালো, যেন ওখান থেকেই স্বর্ণাকে ধরে তুলবে, কিন্তু অক্ষম আক্রোশে গ্রিলের গায়ে ঘুষিটা বসালো। শব্দ পেয়েই আলিফ দৌড়ে এলো। স্বর্ণাকে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে দ্রুত ওকে ধরে কপাল তুলে দেখলো কপালটা ফুলে গেছে, সামান্য ফেটেও গেছে। আলিফ দ্রুত স্বর্ণাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে রুমে নিয়ে আসলো। মেরাজ অসহায়ের মতো চেয়ে রইল। বেচারি ওর জন্যই তো ব্যথাটা পেল। হঠাৎ পেছনের দিনের কথা মনে পড়ল। বিয়ের পরপর একদিন স্বর্ণা আঙুল কেটে ফেলেছিল, আর তা থেকে রক্ত ঝরছিল। মেরাজ তা দেখে কি করত বিমূঢ় হয়ে গেলে স্বর্ণাই বলেছিল, সিনেমার নায়করা তো নায়িকাদের হাত কাটলে মুখে নিয়ে নেয়, আপনিও চাইলে তেমনটা করতে পারেন বলে স্বর্ণা নিজের আঙুলটা ওর মুখের সামনে ধরেছিল। মেরাজ হাত দিয়ে ওর হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, ন্যাকামি আমার একদম পছন্দ না। সেসব দিনের কথা মনে পড়ে আজ প্রথমবারের মতো মেরাজের মনে হলো সে স্বর্ণাকে আসলে কষ্ট দিয়েছে। বিষণ্ণ মনে ঘরে ঢুকে দেখলো জেসমিন ফোনে কার সাথে যেন কথা বলছে। ওকে দেখে সে বাইরে চলে গেল। মেরাজ দীর্ঘশ্বাস ফেলে ওর কথা শেষ হবার অপেক্ষা করতে লাগলো, কিন্তু জেসমিন বারান্দার দোলনায় বসে কথা বলছে দুনিয়া ভুলে গিয়ে। ঘণ্টাখানেক পর মেরাজ বারান্দায় উঁকি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার কথা শেষ হবে না? আমি বাইরে যাব। জেসমিন ফোনটা চেপে ধরে বলল, বাইরে যাবে, যাও, তোমাকে আটকে রেখেছে নাকি? ঢং বলে আবার কথা বলতে শুরু করলে মেরাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে সোজা জেসমিনের কান থেকে মোবাইলটা টেনে নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারল। জেসমিন হতভম্ব হয়ে বলল, এটা কি করলা তুমি? আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি তোমার ফোন? জেসমিন অক্ষম আক্রোশে চেঁচিয়ে উঠল, এই কুত্তা, আমি কি তোর বান্দি দাসী নাকি যে যখন আঙুল নাচাবি দৌড়ে আসবো? তুই আমার ফোন কিনা দিবি আজই, এক্ষুনি। তোর ফোনের আমি নিকুচি করি, আর আমি তোর নিকুচি করি, সমান তেজে জবাব দিল জেসমিন। তার একটু পর মেরাজ গাড়ি নিয়ে একদিকে আর জেসমিন আরেক গাড়ি নিয়ে আরেক দিকে চলে গেল। কপালটা টনটন করে ব্যথা করছে। আলিফ প্রায় ঘন্টা খানেক বরফ ধরে রেখেছে বলে ফোলাটা অনেক কমে এসেছে। আলিফ ফার্স্ট এইড বক্স এনে ওর কপালে ব্যান্ডেজ করে দিল। তারপর নিজে গিয়ে ফ্রিজ থেকে দুধ এনে স্বর্ণাকে নিজ হাতে খাইয়ে দিল। স্বর্ণা বারবার আপত্তি করছিল, আপনি তো আমাকে পুরোদস্তর রুগী বানিয়ে ফেলবেন, আমি এখন ঠিক আছি বলে বিছানা থেকে নামতে গেলে আলিফ ওকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল, চুপ করে শুয়ে রেস্ট নাও, উঠলে খবর আছে। এভাবে শুয়ে থাকতে বোর লাগবে তো, তাই দাঁড়াও আমি এসে পাশে শোবো, তাহলে আর বোর লাগবে না। কি আসবো? স্বর্ণা কড়া চোখে তাকিয়ে ঝট করে পাশ ফিরে শুলো। আলিফ এসে বারান্দায় চলে গেল। রাতে কপালের ব্যথাটা কমে এলে স্বর্ণা উঠে রান্নাঘরে এলো। ও জানে আলিফ রাতে একবার চা খায়। চা বানিয়ে আলিফের টেবিলে রাখতেই ও মুখ তুলে তাকালো। তুমি আবার এত রাতে চা করতে গেলে কেন? সমস্যা নেই, খান। চলো বারান্দায় গিয়ে বসে চাটা খাই, আজ খুব সুন্দর জ্যোৎস্না, চলো, যাবে? স্বর্ণা খানিকটা ভেবে বলল, চলুন যাই। বারান্দায় এসে স্বর্ণা চোরা চোখে সামনের বারান্দার দিকে তাকালো।
না, অন্ধকার হয়েছে। স্বর্ণা এবার কিছুটা সহজ হয়ে বসলো। আলিফ কয়েক চুমুক খেয়ে স্বর্ণাকে দিল। নাও, তুমিও খাও, ভালো লাগবে। স্বর্ণা হাত বাড়িয়ে কাপটা নিয়ে তাতে চুমুক দিল। আলিফ আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের চাঁদটা অন্যান্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। তাই? কিন্তু কেন? স্বর্ণা প্রশ্ন করল। আলিফ ওর দিকে তাকিয়ে বলল, কারণ আজ যে তুমি আমার পাশে আছো, এজন্য। স্বর্ণা মুখ টিপে হাসল। আলিফ ওর হাত ধরে ওকে পাশে বসিয়ে ওর কাঁধে হাত চাকল। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, দেখি তো উত্তর দিতে পারো কিনা। স্বর্ণা হাসি মুখে তাকালে আলিফ ওর কানে কানে কথাটা বলতেই স্বর্ণা ওকে কিল মারা শুরু করলো। আলিফ প্রথমে কাত হয়ে কিলগুলো পিঠে শুয়ে নিচ্ছিল। পরে হঠাৎ স্বর্ণাকে টেনে জড়িয়ে ধরতে গেলে স্বর্ণা লাফ দিয়ে উঠে গেল। আলিফ খপ করে ওর ওড়নাটা ধরে উঠে স্বর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওর কাঁধে থুতনি রেখে কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলতে লাগলো। আর তা শুনে স্বর্ণা দু হাতে মুখ ঢেকে ফেলল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আলিফের বুকে মুখ লুকালো। আলিফ আর স্বর্ণা যেভাবে দাঁড়িয়ে আছে তাতে মনে হচ্ছিল ওরা দুজন না, একজন। ওরা কি বলছে তা সবটা স্পষ্ট না হলেও ওদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না। তবে ওরা এদিকটা দেখেনি, নইলে একটু খেয়াল করলেই দেখতে পেত অন্ধকারে একটা জ্বলন্ত আগুন কিছুক্ষণ পরপর ওঠানামা করছে, যার অর্থ হলো কেউ ওখানে একজন সিগারেট খাচ্ছে। পরদিন সকালে মেরাজের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। জেসমিনকে বলে লাভ নেই, কারণ গত দুদিন ধরে সে কথা বলছে না। তারপরেও মেরাজ নিজেই বলল, তাড়াতাড়ি নাস্তা দাও, বেরিয়ে যাব, এমনিতে দেরি হয়ে গেছে। জেসমিন লেপের তলা থেকেই উত্তর দিল, আমি উঠতে পারবো না, ময়নার মাকে বলো গিয়ে। মেরাজ কিছুক্ষণ কড়া চোখে তাকিয়ে থাকলো। মনে পড়ে গেল পুরনো দিনের কথা। স্বর্ণাকে কোনোদিনও মেরাজ ওঠার পরেও শুয়ে থাকতে দেখেনি, বরং নাস্তা তৈরি করে সে মেরাজকে ডাকতে আসতো। এর জন্য কখনো বকাও খেতে হতো ওকে। দীর্ঘশ্বাস ফেলে নামতে গিয়ে মনের ভেতর কেউ যেন আচমকা বলে উঠল, ওকে, তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ। বিছানা থেকে নামতে গিয়ে মনে হলো শীতটা আজকে বেশি। তাছাড়া কাজ না থাকলে সাধারণত মেরাজ এত সকালে ওঠে না। বাথরুমে যাবার সময় অভ্যাস বশত পর্দা সরিয়ে ওই বারান্দায় উঁকে দিল। নিজের জায়গাতে স্থির হয়ে গেল। ওড়না পেঁচিয়ে গায়ে শাল জড়িয়ে বসে আছে স্বর্ণা। কোলে একটা প্লেট, তাতে সম্ভবত পিঠা। সে ছোট ছোট করে ভেঙে আলিফের মুখে দিচ্ছে, আর আলিফ রাজা বাদশার মতো বই পড়তে পড়তে সেই পিঠা খাচ্ছে। মেরাজের সর্বাঙ্গে যেন কেউ বিচুটি পাতার রস মাখিয়ে দিয়েছে। সে পর্দার আড়াল থেকে লোভীর মতো সে দৃশ্য দেখছে। হঠাৎ স্বর্ণা উ করে উঠলে আলিফ বই ফেলে তার হাত আঁকড়ে ধরল। মনে হয় কামড় লেগে থাকতে পারে। তারপরে দৃশ্যগুলো মেরাজ আর দেখতে পারল না। এই কয়দিনেই ওদের মাঝে এত ভালোবাসা জন্ম নিল কি করে? দেখে মনে হয় যেন জন্ম জন্মান্তরের বন্ধুত্ব। চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকিয়ে অক্ষম আক্রোশে মনে মনে ফুঁসতে লাগলো। আলিফের মুখ থেকে টান মেরে নিজের আঙুল ছাড়িয়ে নিল স্বর্ণা। 7 আপ খাচ্ছেন নাকি? তার চেয়েও মজা, বলে আলিফ স্বর্ণাকে নিজের কোলে টেনে নিলে স্বর্ণা চারদিকে তাকিয়ে বলল, আরে লোকে দেখলে কি বলবে? এত ভোরে লোক কোথায়? তাছাড়া আমাদের আশেপাশে তো এই দুটো বিল্ডিং ছাড়া আর কোনো বিল্ডিংও নেই, বসো তো। স্বর্ণা বসলে আলিফ ওর হাত টেনে বলল, বেশি লেগেছে? সরি, খেয়াল করিনি। স্বর্ণা মাথা নাড়ল, না বেশি লাগেনি। কি শীত পড়েছে দেখেছ? স্বর্ণা শালটাকে আরো ভালোভাবে গায়ে পেঁচিয়ে বলল, তোমার শালটা খোলো। কেন? স্বর্ণা অবাক হলো। আলিফ দুহাত ঘষে বলল, দাও না, দুজনে শেয়ার করে নেব। ইস, সরেন এখান থেকে। কি? আলিফ আহত স্বরে বলল, বসেন, আরেকটা শাল এনে দিচ্ছি। লাগবে না, যাও, বলে আলিফ অন্যদিকে তাকিয়ে বসে রইল। স্বর্ণা চারপাশ দেখল, সামনের বারান্দা দেখল। সে ভালো করে জানে মেরাজ এত ভোরে জীবনে উঠবে না। তারপর লাজুক মুখে আলিফের পাশে বসে নিজের শালটা খুলে তাতে আলিফকেও জড়িয়ে নিল। আলিফ স্বর্ণার কানের কাছে মুখ নিয়ে বলল, কুরআনের ওই আয়াতটা মনে পড়ছে, স্বামী আর স্ত্রী একে অন্যের লিবাস। তুমি আমার পোশাক আর আমি তোমার পোশাক। আর এই শীতে পোশাক না হলে বাঁচি কি করে বলো তো? স্বর্ণা মৃদু হেসে বলল, ভালোবাসার উষ্ণতায় দুজন বুঁদ হয়ে রইল। আর এদিকে হিম হিম ঠান্ডায় উষ্ণতার অভাবে আরেকজন কাতরাতে লাগলো। দেওয়ালে কপাল ঠেকিয়ে তাতে হাত মুঠো করে খুশি বসাতে লাগলো। আজ জামিলের বাসায় গেট টুগেদার পার্টি রাখা হয়েছে। মেরাজ জেসমিনকে নিয়ে সেখানে উপস্থিত। জেসমিন নিজেই মেরাজকে সেদিন সরি বলে ওকে রাজি করিয়ে পার্টিতে নিয়ে এসেছে। কেন যেন আজ বন্ধুদের হই হুল্লোড়ে মন বসাতে পারছে না মেরাজ। চোখের সামনে ভোরবেলা দেখা বারান্দার দৃশ্যটা চোখে ভাসছে। আলিফের কোল ঘেঁষে এক শালের নিচে বসে থাকা স্বর্ণার চেহারাটাই সুখী কবুতরের মতো লাগছিল। আর সেই দৃশ্যটা মেরাজের বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা দিতে লাগলো। ঘুরে ঘুরে কয় পেগ গিলেছে তা মেরাজ বলতে পারবে না। মদের নেশে চুর হয়ে মাথা তুলতে পারছে না সে। চোখের সামনে কেবল স্বর্ণা, বিভিন্ন রূপে বিভিন্ন ঢঙে ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। টলতে টলতে কোনো রকম বেসিনের নিচে এসে মাথা ঝুঁকিয়ে কল ছেড়ে দিল। খানিক পানি ঢালার পর অনেকটা সহজ বোধ হতে থাকলো। দুহাতে চুলগুলো পেছনে ঠেলে ভাবলো বাসায় চলে যাওয়া দরকার। জেসমিনকে খুঁজলো, সে এই ফ্লোরে নেই। কয়েকজনকে জিজ্ঞেস করতে একজন হাত দিয়ে দোতলা দেখিয়ে দিল। সামান্য ঢলে উঠে গ্রিল ধরে দোতলায় উঠে দরজাটা ধাক্কা দিতেই তা দরাম করে খুলে গেল। মেরাজের মনে হলো সে ভুল দেখছে।
ওকে দেখে জেসমিন দ্রুত উঠে দাঁড়ালো। জামিলও সংকোচ নিয়ে পাশ ঘেঁষে বেরিয়ে গেল। জেসমিন মেরাজকে দেখে ফাঁকা হাসি হেসে ওকে ধরতে আসলে মেরাজ নিজের অজান্তের প্রচণ্ড জোরে এক চর কষালো, যে তাতে জেসমিন ছিটকে পড়ল। আজকাল ভোরে ঘুম ভাঙার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, আর ঘুম ভাঙলেই জানালার পর্দা সরিয়ে ওই বাড়ির বারান্দাটা এক নজর দেখে নেওয়াটাও অভ্যাসে পরিণত হয়েছে মেরাজের। আজ মাথাটা তুলতে গিয়ে একটু ভার বোধ হতে লাগলো। মনে পড়ল গত রাতের কথা। জামিলের সঙ্গে একটা তুলকালাম বেঁধে গিয়েছিল। জেসমিনকে ফেলেই চলে এসেছে মেরাজ। দুহাতের কোনোই হাঁটুতে ভর দিয়ে মাথাটা চেপে ধরে ভাবল, না আর না, এ জীবনে ভুলের বোঝা বড় বেশি ভারী হয়ে গেছে। এটা আরও বড় করতে চায় না মেরাজ। স্থির সিদ্ধান্ত নিয়েছে সে আজই জেসমিনকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবে। ওকে গলা টিপে মেরে ফেলতে পারলে বেশি খুশি হতো মেরাজ। চোখ পড়ল বেডসাইড টেবিলের ওপর আর ওর জেসমিনের বিয়ের ছবির দিকে। প্রচণ্ড রাগে ভেতরটা ফুঁসে উঠল। হাতের কাছের পেপার ওয়েটটা ছুঁড়ে মেরে ছবিটা চুরমার করে হিস করে বলল, তোর জন্য আজ আমি আমার সোনার বউটাকে হারিয়েছি, তোর জন্য বজ্জাত মহিলা। মেরাজের দু চোখের নোনা জল। বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে মাফ করো সোনা, প্লিজ আমাকে মাফ করো, বলে ডুকরে কেঁদে উঠল মেরাজ। দুবার নামতে গিয়েও বেরোতে পারেনি স্বর্ণা। আলিফ ওকে আটকে ফেলেছে। আরে এত যাবার জন্য অস্থির কেন? আমি নাস্তা পরে খাবো। চুপ করে শুয়ে থাকো তো। এই শীতে কেউ এত সকালে ওঠে না। আপনার যতক্ষণ মন চায় লেপ মুড়ি দিয়ে পড়ে থাকুন না, কে মানা করেছে? আমার কাজ আছে না? স্বর্ণা প্রতিবাদ জানালো। না, কোনো কাজ নেই, আলিফ বলল। স্বর্ণা হঠাৎ আলিফের পিঠে জোরে চিমটি দিতেই লাফিয়ে উঠল। আউ, দেখি নখগুলো। আমার নখ নেই, দেখুন। খিলখিল হাসিতে ভেঙে পড়ল স্বর্ণা। আলিফ ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চিমটি দিলে কেন? এর জন্য এবার শাস্তি পেতে হবে। স্বর্ণার হাসি বন্ধ হয়ে গেল। মেরাজ নাস্তা খেতে খেতে ময়নার মাকে ডাকলো। ময়নার মা ত্রস্তে এসে দাঁড়ালো। জি ভাইজান। মেরাজ মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে তার হাতে দিলে ময়নার মা চোখ গোল করে বলল, এটা কিসের টাকা ভাইজান? মেরাজ বলল, ময়নার মা, তুমি এ বাড়িতে কাজ করছো কত বছর হলো? তা তো ভাইজান প্রায় 7 বছর হইব। কেন ভাইজান, তোমাকে তাহলে বিশ্বাস করতে পারি? 100 বার ভাইজান, কেন করবেন না? তাহলে শোনো, তুমি কি জানো তোমার আগের ভাবি যে রাস্তার ওই পারের বাড়িটাতে থাকে? ময়নার মা কাঁচুমাচু মুখ করে বলল, হ জানি তো। মেরাজ একটা ছোট্ট খাম ওর হাতে দিয়ে বলল, এটা লুকিয়ে তোমার ভাবির হাতে দিবে। কিভাবে দিবে তা তুমি জানো। শর্ত একটাই, কেউ যেন না জানে, মনে থাকবে? কিন্তু ভাইজান, 500 আপাতত রাখো, চিঠি পৌঁছাতে পারলে আরো 1000 পাবে। এখন বলো কাজটা পারবে? না পারলে বলো লোক আছে। না না ভাইজান, এইটা কোনো কাম, আমি আজকেই দিয়ে আমো, কাক পক্ষেও টের পাইব না। গুড, বলে মেরাজ পানি খেয়ে উঠে অফিসে চলে গেল। গত কয়েকদিন ধরে বারান্দায় স্বর্ণাকে দেখা যাচ্ছে না। সে একদমই আসে না। আলিফকে দেখা যায় মাঝে মাঝে, বুয়াকে ঘর মুছতে দেখা যায়, কিন্তু স্বর্ণাকে না। দরজা জানালায় ভারী পর্দা দেওয়া থাকে বলে ঘরের ভেতরটা দেখা যায় না। মেরাজ ড্রয়ার খুলে বাইনোকুলারটা বের করলো। গতকাল এটা কিনে এনেছে। চোখে লাগিয়ে রেঞ্জ লেংথ সব সেট করে নিল। মনটা আনন্দে নেচে উঠল। বাইনোকুলারটা চোখ থেকে সরিয়ে তাকালো। কিছুই দেখা যাচ্ছে না, কেবল বাতাসের দরজার পর্দা পতাকার মতো উঠছে। কিন্তু বাইনোকুলার চোখে লাগালেই পর্দার সামান্য ফাঁকা দিয়ে স্বর্ণাকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। মেরাজ জুম করে স্বর্ণার ফেসটা ক্লোজ করায় মনে হলো স্বর্ণা ওর এক হাত দূরে বসে আছে, চাইলেই ধরা যাবে। প্রাণ ভরে স্বর্ণার নিষ্পাপ মুখখানি দেখে মেরাজ সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যে হোক স্বর্ণাকে আবার তার হৃদয় রাজ্যের শূন্য সিংহাসনে রানীর আসনে প্রতিষ্ঠিত করতে হবে। তাতে যা করা দরকার মেরাজ সব করতে প্রস্তুত। আলিফের আজ কলেজ খুলেছে। ওকে নাস্তা খাইয়ে বিদায় দিয়ে দুপুরে রান্না বসিয়েছে স্বর্ণা। এমন সময় বেল বাজল। আই হোল দিয়ে দেখে দরজা অল্প খুলে বলল, কে? কাকে চান? ভাবি, আমি ময়নার মা, চিনছেন গো ভাবি? স্বর্ণা গেটটা পুরোটা খুলে দিয়ে বলল, ওহ ময়নার মা, কেমন আছেন? তা এদিকে কি মনে করে? কি মনে করে আহম গো মা, আমগো মিরাজ ভাইয়ের মনে যে কি অশান্তি, আহা চোখে দেখে সহ্য হয় না। এই বউটা হেরে ফালাইয়া থুইয়া গেছে গা। স্বর্ণা মনে মনে চমকে উঠল। মেরাজের বউ জেসমিন চলে গেছে। তবু নিজেকে সামলে নিয়ে বলল, কি বলতে এসেছেন সেটা বলেন ময়নার মা, আমার কাজ আছে। অন্যের খবরে আমার দরকার কি? ও তা আপনার শাওরিকো ঘুমিয়ে, কেন ডাকবো? আরে না না না, আমি আপনার কাছে আসি, বলে শাড়ির আঁচল থেকে একটা খাম বের করে স্বর্ণার হাতে দিয়েই, জায়গা ভাবি, বলেই পগার পার। স্বর্ণা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সেখানে দাঁড়িয়েই খামের মুখ ছিঁড়ে বের করলো এক বিশাল পাতার চিঠি। বুকটা ধক করে উঠল স্বর্ণার। এই যে দেখছি মেরাজের হাতের লেখা, ভুল দেখছে না তো? প্রথম লাইনটা দেখলো স্বর্ণা, আমার সোনা বউ দিয়ে শুরু করেছে। স্বর্ণা চিঠিটা না পড়ে একেবারে শেষ লাইনে চলে গেল দেখার জন্য যে চিঠিটা মূলত কার। যা ভেবেছিল তাই, শেষ লাইনে গোটা গোটা অক্ষরে লেখা, অপেক্ষায় থাকবো তোমার মেরাজ। স্বর্ণার বুকে হাতুড়ির বাড়ি পড়া শুরু হলো। মনে হচ্ছে
হাতে কোনো জাহান্নামের আগুনের তৈরি পাতা ধরে রেখেছে। ছি ছি, সে অন্যের বিবাহিতা। আরেকটা অনেক বড় গুনাহ যে সে পরপুরুষের লেখা পড়ছে। স্বর্ণার ভেতরে মেরাজের প্রতি অনুকম্পার চেয়ে আল্লাহ ভীতিটাই প্রবল হয়ে উঠল। সে যদি এই চিঠির একটি লাইনও স্বেচ্ছায় বা কৌতূহল বশত পড়ে, তবে সে পরকীয়ার মতো ভয়াবহ পাপ এবং একজন জেনাকারীর গুনাহে লিপ্ত হয়ে যাবে, যার দুনিয়াবী শাস্তি হলো রজম। আখেরাতে তো আছেই। স্বর্ণা দ্রুত হাতে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে কমোডে ফেলে ফ্ল্যাশ টেনে দিল। চিঠিটা ফেলার পর মনটা হালকা লাগলেও চিঠির প্রথম আর শেষ দুটো লাইন হৃৎপিণ্ডে আঘাত করতে লাগলো। স্বর্ণার ভয় করতে লাগলো। মেরাজ কি শুরু করেছে এসব? এক জীবনে নিজের ঘরে কষ্ট দিয়েছে, আজ যখন সে সুখের স্বামীর সংসার করছে, তখন সে কালবৈশাখীর মতো কালো মেঘের মতো ওর জীবন আকাশে ঝড়ের পূর্বাভাস হয়ে এসেছে। স্বর্ণা সারাদিন ঠিকমতো কোনো কাজই মন বসাতে পারল না। বুকের ধুকপুকানি এতটুকু কমেনি। মেরাজ ভোরে তো বটেই, রাতের অন্ধকারও ঘাপটি মেরে লুকিয়ে থাকে একটি নজর স্বর্ণাকে দেখার আশায়। কিন্তু ইদানিং ও বারান্দায় আসা পুরোপুরি ছেড়ে দিয়েছে, বিশেষ করে চিঠিটা পাঠানোর পর থেকে। মেরাজ ভাবনায় পড়ল, না, অন্য কোনো ফন্দি বের করতে হবে। একা মনে বিড়বিড় করতে লাগলো সে, তোমাকে না পেলে আমার জীবন মরুভূমি থেকে যাবে সোনা, তুমি চলে আসো প্লিজ। দু চোখ বন্ধ করে বিয়ের পরপরের দিনগুলির কথা ভাবতে লাগলো মেরাজ। আহা, কি সুন্দরী না ছিল সেই দিনগুলো। আজ অনেক বছর পর মেরাজ শুক্রবারের জুমা পড়তে বেরিয়েছে। হঠাৎই ইচ্ছে হলো। নামাজ শেষে বেরিয়ে আসার পথে আলিফের সাথে দেখা হলো। আলিফ আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছে। মেরাজের অন্তর্দাহ বাড়ল। আমার শান্তির পায়রাটাকে নিয়ে গিয়ে নিজের সুখে বিভোর হয়ে আছিস, অথচ সে তো আমারই ছিল। ভুল করে তোর কাছে চলে গেছে। আমার জিনিস আমার ফেরত চাই। মনে মনে যখন এসব ভাবছে মেরাজ, তখন আলিফকে চলে যেতে দেখে ধ্যানভঙ্গ হলো। দ্রুত পাচারিয়ে ওকে ধরল। কিরে, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস দেখি, দেখাই পাওয়া যায় না। তা কেমন আছিস? আলিফ সামান্য হেসে বলল, ভালো। একদিন তোর বাড়ি যাব ভাবছি, তোর বউয়ের হাতে চা খেয়ে আসবো। কি বলিস? নিজে থেকে তো শালা ডাকবি না। চা খেতে ইচ্ছে হলে বল, এখনই খাওয়াই। মানা তো করিনি। আলিফ সুচতুর ভাবে উত্তরটা দিল। মেরাজ কিছুটা হকচকিয়ে গেল। তারপর বলেই বসলো, তবুও বাড়িতে নিবি না? বউয়ের হাতে চা খাওয়াবি না? আলিফ বুঝতে পারছে মেরাজ কিছু একটা বোঝাতে চাচ্ছে, তাই সে অফেন্সকেই এখানে ডিফেন্স হিসেবে ব্যবহার করাটা ঠিক মনে করলো। মেরাজের হাত ধরে হ্যান্ডশেক করার ভঙ্গিতে বলল, বন্ধু, তোর তো মাশাআল্লাহ অনেক টাকা পয়সা, তুই কি সেগুলো জনে জনে ডেকে সিন্দুক খুলে দেখিয়ে বেড়াস? না, তা কেন করব? এটা কেউ করে নাকি? কেন করে না তা তো জানিস। অবশ্যই জানবো না কেন। মানুষের কুদৃষ্টি পড়বে, লোভ জাগবে, বাড়িতে চোর আসবে, হিংসুক তৈরি হবে। এটা না জানার কি আছে? আসলে এসব বলে তুই কি বোঝাতে চাচ্ছিস বুঝলাম না। আলিফ মেরাজের হাতটা তখনও ধরে রেখেছে। এবার বাম হাতটা ওর কাঁধে রেখে বলল, প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে উত্তম সম্পদ হলো তার দিনদার স্ত্রী। এটা আমার কথা না, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাই আমার এত দামি সম্পর্ককে আমি জনে জনে দেখিয়ে বেড়ানো পছন্দ করি না। সেটাকে সিন্ধুকে লুকিয়ে রাখাটাই নিরাপদ মনে করি। আর কেউ সেটার দিকে নজর দিলে তার চোখ উপড়ে ফেলতেও দ্বিধা করব না। বলে সামান্য হেসে বলল, যাই রে, অনেক কথা বললাম, মনে কষ্ট নিস না। আলিফ চলে গেলে ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল মেরাজ। শুয়ে বসে কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না স্বর্ণা। কথাটা আলিফকে জানাবে কিনা তাও বুঝে উঠতে পারছে না। সাত পাঁচ ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছে। তখনই কপালে চুমুর স্পর্শ। চোখ মেলে দেখল আলিফ চলে এসেছে। মাথা থেকে টুপি খুলে তা এক পাশে রেখে দিয়ে বলল, কি ব্যাপার, অসময়ে শুয়ে আছো যে? না, এমনি। এমন সময় আলিফের মোবাইলটা বেজে উঠল। আলিফ ফোন ধরে সালাম দিয়ে স্বর্ণাকে ইশারায় জানালো যে বাবা ফোন করেছেন। স্বর্ণা উৎসুক হয়ে বসে রইল। ফোন রেখে স্বর্ণার দিকে তাকালো। বাবা ফোন করেছিলেন? বুঝলাম, কিন্তু কেন করেছিলেন তা তো বললেন না। তোমার ফুফাতো বোনের বিয়ে সামনের বৃহস্পতিবার, যেন তোমাকে নিয়ে দিয়ে আসি, সেজন্য অনুমতি চাচ্ছিলেন। ও, তা আপনি কি বললেন? যাব, যেতে তো হবে, আত্মীয়ের বিয়ে না। কিন্তু ওই যে তোমাকে দুদিন আগে রেখে আসতে বলেছে, ওইটাতেই তো সমস্যা। সমস্যা কেন? জানি তো তোমাকে ছাড়া থাকতে পারে না। আলিফ স্বর্ণার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল। স্বর্ণা মুখ নিচু করে ফেলল। থাক, একেবারে বৃহস্পতিবারই রাতে যাব। আগে ভাগে যে কাজ নেই, বাসায় ওরা মাইন্ড করবে না, করলে করুক, আপনাকে একা রেখে কোথাও যাব না। প্রমিস? স্বর্ণা আলিফের কাঁধে মাথা রেখে বলল, প্রমিস। আলিফ ঘাড় ফিরিয়ে ওর কপালে চুমু দিয়ে বলল, চলো, ভাত দেবে, খুব ক্ষুধা পেয়েছে। ওহ সরি, চলুন। মায়ের ফোন পেল মেরাজ। ফোনেই মায়ের মুখে শুনল বৃহস্পতিবার মুনিয়ার বিয়ে। বুকটা ছ্যাদ করে উঠল মেরাজের। মনে পড়ল মুনিয়া স্বর্ণার ফুফাতো বোন। ওর আর স্বর্ণার বিয়েতে মুনিয়ারা এসেছিল। তার মানে স্বর্ণাদের পরিবার এ বিয়েতে থাকবে। জোর সম্ভাবনা স্বর্ণাও থাকবে। এই তো মোক্ষম সুযোগ মিলেছে।
এই দাওয়াত কিভাবে মিস করতে পারে মিরাজ? মিরাজ আর স্বর্ণা পরস্পর দুঃসম্পর্কের আত্মীয় হওয়াতে মুনিয়ার বিয়েতে দুজনই দাওয়াত পেয়েছে। মিরাজ খুব আগ্রহ করে বিয়েতে এসেছে এবং তার আগ্রহের কেন্দ্রবিন্দু হলো স্বর্ণা। সে নিজেকে স্বর্ণার ব্যাপারে অধিক হকদার মনে করে এবং তার বিশ্বাস স্বর্ণা এখনও তাকে ভালোবাসে। প্রথম স্বামী, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা মানুষ ভুলতে পারে না, কারণ তারা শূন্য হৃদয়ে এসে জায়গা করে নেয় বলে তাদের চলে যাবার পরও শক্ত ছাপ রেখে যায়। মিরাজের স্থির বিশ্বাস স্বর্ণা ওকে ভোলেনি। মিরাজের বোকামির ভুলে বেচারিকে অন্যের ঘর করতে হচ্ছে। মিরাজ শীঘ্রই ওকে সসম্মানে নিজের জীবনে ফিরিয়ে আনবে। মিরাজের এমনটি বিশ্বাস। বিয়ের 2-3 দিন আগে থেকে মিরাজ মুনিয়াদের বাড়িতে প্রচুর গিফট আর নাস্তা সহ আসলো। মুনিয়ার আম্মু তো যথেষ্ট খুশি মিরাজের এই বাড়তি আয়োজনে। কিভাবে মিরাজকে আপ্যায়ন করবে তিনি এটা ভেবে পাচ্ছেন না। মিরাজ স্বেচ্ছায় বিয়ের কিছু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল। বরকে আংটি সে দিবে বলে মুনিয়ার মাকে জয় করে নিল। এত সব করার কারণ একটাই, এ বাড়িতে তার প্রভাব বিস্তার করা। স্বর্ণার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেতে হলে এ বাড়িতে তার একটা ইমেজ তৈরি করতে হবে। তারপর দরকার পরিবেশ। মুনিয়াদের বাড়ির প্রত্যেকটা সদস্য মিরাজের ব্যাপারে তটস্থ হয়ে উঠল। সুযোগ বুঝে একদিন মিরাজ মুনিয়ার মায়ের কাছে স্বর্ণার প্রসঙ্গ তুলল। বিভিন্নভাবে নিজের দোষটাকে, ভুলের মোড়কে ঢেকে নিজেকে ইনোসেন্ট হিসেবে উপস্থাপন করার পূর্ণ চেষ্টা করল। সে নিজের ইচ্ছায় স্বর্ণাকে তালাক দেয়নি। একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে এবং মেয়েটি তার সম্পত্তির লোভে তাকে ভুলিয়ে ভালিয়ে ইত্যাদি নানান কথার ভাঁজে নিজের উগ্র বদরাগী চরিত্রটাকে লুকিয়ে নিল মিরাজ। সে এই কথা বরাবরই উল্লেখ করল যে তারই একটা ছোট্ট ভুলের কারণে স্বর্ণা আজ নিজ ইচ্ছার বিরুদ্ধে একজন গোঁড়া ধার্মিকের ঘর করতে বাধ্য হচ্ছে। তার স্বাধীনতা বলে কিছুই নেই, বোরকার ঘোরে বন্দি তার জীবন। মিরাজের এসব দেখে সহ্য হয় না, তাই স্বর্ণাকে সে স্বাধীন জীবন দান করতে চায়। সব কথা শেষে বিনীত অনুরোধ জানালো স্বর্ণাকে যেন তার সাথে একটিবার কথা বলার মতো পরিবেশ তৈরি করে দেয়া হয়, যেন সে স্বর্ণাকে বোঝাতে পারে। মুনিয়ার মা দুনিয়াবাদী মানুষ। ন্যায় অন্যায়ের চেয়ে লাভ লোকসানের হিসাবটা একটু বেশি বোঝেন। তিনি এতে কোনো দোষের কিছু দেখলেন না। দুজনে কথা বলবে, সমস্যা কি? বিয়ের দিন মেয়ের বিয়ে পড়ানো পর্যন্ত মুনিয়ার আম্মু খুব ব্যস্ত ছিলেন। বিয়ে পড়ানো হয়ে যাবার পর তিনি স্বর্ণাকে আড়ালে ডেকে বললেন, একটু সাহায্য করতে পারবি মা? জি বলুন। মুনিয়াকে সাথে দেবার জিনিসগুলো ঠিকমতো গুছিয়ে উঠতে পারছি না, তুই আর সানিয়া মিলে একটু বক্সটা গুছিয়ে দিতে পারবি? খুব পারবো বলে স্বর্ণা মুনিয়ার আম্মুর সাথে মুনিয়া সানিয়ার রুমে গেল। যাবার পথে আলিফের সাথে দেখা হলে ওকে জানালো সে মুনিয়ার লাগেজ গোছাতে সাহায্য করবে। আলিফ ওকে তীক্ষ্ণ চোখে জরিপ করে বলল, বাইরের দিকে যেও না কিন্তু। বাইরে কি? আর তাছাড়া আমি বাইরে যাব কেন? তা ঠিক, তবে তোমাকে দেখে আমারই মাথা ঘোরাচ্ছে। আমি চাই না আর কারো ঘোরাক। আমি বাইরে আছি, লাগলে ফোন দিও। দেব। যাবার আগে আলিফ নিজের গালে আঙুল ঠেকিয়ে ইশারা করলো, হবে নাকি একটা? স্বর্ণা চোখ পাকিয়ে তাকালে আলিফ হেসে সরে গেল। যেতে যেতে বলল, আঁচল ঠিক করো। স্বর্ণা আঁচলটা খুব ভালো করে টেনে মুনিয়ার ঘরে ঢুকলো। সানিয়ার বড় লাগেজ আর এক গাদা সরঞ্জাম নিয়ে বসে আছে। স্বর্ণাকে দেখে হাঁপ ছেড়ে বলল, উফ, আমি সব গুলিয়ে ফেলছি স্বর্ণাপু, তুমি গুছাও না। স্বর্ণা হেসে ঘোমটা সরিয়ে আঁচলটা কোমরে গুজে বিছানায় উঠে পড়ল। বাম হাতের মোবাইলটা এক পাশে রেখে দিল। তারপর হাঁটু গেড়ে উপর হয়ে সব জিনিসপত্র নিজের দিকে টেনে নিল। তখনই খুট শব্দ হতেই তাকিয়ে মাত্র বলতে নিল সানিয়া, তুমি এগুলো আমাকে সামনে এনে দাও। কিন্তু মুখের কথা মুখে রয়ে গেল। ওর সমস্ত শরীর যেন হিম হয়ে আসলো। গোটা দরজা জুড়ে দাঁড়িয়ে আছে মিরাজ। স্বর্ণা যে বেরিয়ে যাবে তার কোনো ফাঁক ফোকরই সে রাখেনি। স্বর্ণা মনে মনে রবকে ডেকে চলল, ওগো মাবুদ, তুমি সম্মান দাও, তুমি অপদস্থ করো। আজ এই গুনাহগার তোমার কাছে সম্মান ভিক্ষা চায়। তারপর বাম হাতে হাতড়ে মোবাইলটা তুলে নিল। মিরাজ মুগ্ধ দৃষ্টিতে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, মাই গড, তুমি এত সুন্দর হলে কি করে শোনা? স্বর্ণা ছট করে আঁচল কোমর থেকে ছুটিয়ে দ্রুত বড় করে ঘোমটা দিয়ে ঘুরে মিরাজের দিকে পিঠ দিয়ে দাঁড়ালো। বাম হাতে কাঁপতে কাঁপতে আলিফের নম্বরটা হাতড়াতে লাগলো। নম্বরটা এসেও মিলিয়ে গেল। পেছন থেকে মিরাজ বলছে, দু চোখ ভরে তোমাকে দেখতেও দেবে না? তখনই আলিফের নম্বরটা এসে যাওয়ার সাথে সাথে সেন্ড বাটন পুশ করলো স্বর্ণা আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, ও যেন দ্রুত ধরে। স্বর্ণা মোবাইলটাকে সাবধানে শোকেসের উপরে রাখলো। তারপর মিরাজকে বলল, সরুন, আমাকে যেতে দিন। তোমার সাথে খুব জরুরি কথা ছিল জান। আপনি আমার জন্য পরপুরুষ, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। স্বর্ণা ঘোমটার আড়াল থেকে চারদিকে তাকালো। মিরাজের ভাবগতিক ভালো না, আত্মরক্ষার জন্য কিছু একটা হাতে থাকা দরকার। মিরাজের এগোনোর শব্দে চট করে লাগেজ থেকে নেল কাটারটা তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, খবরদার, আর এক পাও এগোবেন না, ভালো হবে না। আল্লাহকে ভয় করুন, খবরদার বলছি। স্বর্ণার দু চোখ পানিতে ঝাপসা হয়ে আসছে। বাম হাতে ঘোমটা ধরে রেখেছে, ডান হাতে নেল কাটার। মিরাজ ওর বালখিল্যতা দেখে হাসলো। তুমি এখনো সেই মিষ্টি মেয়েটিই রয়ে গেছো। চুপ করুন, দরজা ছাড়ুন, আমি যাব, আমাকে যেতে দিন। হেই হেই, তুমি আমাকে রেপিস্ট ধরে নিয়েছো নাকি?
আই ওন্ট টাচ ইউ আ সিঙ্গল মোমেন্ট। তোমার সাথে এমনটা আমি করতে পারি না জান। আমি তো তোমার সাথে দাম্পত্য খেলা খেলতে চাই। প্লিজ আমার কাছে ফিরে এসো। ওই আলিফ তোমার উপযুক্ত না। তোমার দরকার আমার মতো। খবরদার আমার স্বামীর নামে একটা বাজে উচ্চারণ করবি না। তুই তার নখেরও যোগ্য নস। দরজা খুল বলছি। রিল্যাক্স, এত এক্সাইটেড হয়েও না। দরজাতে খুলবই, তার আগে গোটা বিয়ে বাড়ি জানুক যে তুমি আমার সাথে এক কামরায় দরজা বন্ধ করে কিছুক্ষণ ছিলে। তোমার সংসার ভাঙার জন্য এতটুকুই যথেষ্ট। তারপর তোমার জন্য তো আমি আছি। স্বর্ণা কাঁদছে। এমন সময় দরজা টোকা পড়লে মেরাজ হাসি মুখে দরজা খুলতে গিয়েও নিজের চুলগুলোকে দুহাত দিয়ে এলোমেলো করে নিল। তারপর দরজা খুলে সরতেও পারল না, তার আগেই চোয়াল বরাবর প্রকাণ্ড মুগুরের বাড়ি পড়ল যেন। মেরাজ পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে ঘুরে তাকিয়ে দেখল আলিফ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। স্বর্ণা দৌড়ে গিয়ে আলিফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আলিফ ওকে এক হাতে ধরে ওর কপালে চুমু খেয়ে বলল, একটু সরে দাঁড়াও, জানোয়ারটাকে আগে একটু শায়েস্তা করে নিই। না আলিফ প্লিজ, চলো এখান থেকে। আলিফ মেরাজের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে স্বর্ণার মোবাইলটা হাত বাড়িয়ে নিয়ে ফোন কেটে দিয়ে বলল, জীবনে মানুষ হইলি না, সারা জীবন স্বর্ণার কাছে পশুরূপে বেঁচে থাকবি। নিজের সম্মানটা নষ্ট করলি। তোর ভাগ্য ভালো এটা বিয়ে বাড়ি, নইলে আমার বউয়ের দিকে কুনজর দেবার জন্য তোর চোখ আমি ঠিকই উপড়ে ফেলতাম। কুলাঙ্গার কোথাকার। বলে স্বর্ণাকে জড়িয়ে ধরে বেরিয়ে গেল আলিফ। মেরাজ মুখে নোনতা স্বাদ লাগায় দাঁতে হাত দিয়ে দেখল হাতে রক্ত। বাড়ি ফেরার পর থেকে কোনো কথা বলেনি স্বর্ণা। কিছুক্ষণ পরপর আড়ালে চোখ মুছেছে। ওই ঘটনার পর আলিফ কাউকে কিছু না বলে স্বর্ণাকে নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়াও করেনি। বাসায় মাকে কি বলবে ভেবে আলিফ নিজেই কিছু খাবার কিনে নিয়ে এসেছে। অবশ্য এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে কিছু বলার দরকারও পড়েনি। স্বর্ণা কাপড় বদলে চুপ করে বসেছিল। আলিফ ওকে কিছু না বলে একটা প্লেটে করে খাবার নিয়ে এলো। স্বর্ণার হাত ধরে টান দিয়ে বলল, এসো খেয়ে নেই। স্বর্ণার চোখ তুলে তাকালো আলিফের দিকে। আলিফ দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণাকে কাছে টেনে নিয়ে বলল, এত আপসেট হয়েও না তো, যাহা মুশকিল তাহা আসান। আল্লাহ নিশ্চয়ই এ থেকে পরিত্রাণের পথ বের করে দিবেন। সব আমার জন্য। আজ আমাকে বিয়ে না করলে আপনার এসব ঝামেলা পোহাতে হতো না। স্বর্ণা মুখ নামিয়ে বলল, ওর চোখ থেকে পানি পড়ছে। তোমাকে বিয়ে না করলে তো তোমাকে পেতাম না। তুমি আমার কাছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এসব কথা না বলে চলো খেয়ে নিই, আমার ক্ষুধা পেয়েছে। এটা শুনে স্বর্ণা খাবারের প্লেট থেকে খাবার তুলে দিতে গেলে আলিফ বাধা দিল। আলাদা না, এক প্লেটে খাবো। এই সুন্নতটা নিয়মিত করার চেষ্টা করব। আমাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে, বলে হাসল। স্বর্ণা কিছু বলল না। খাবারের লোকমা তুলে দিল আলিফের মুখে। আলিফ ডান হাত দিয়ে ওকে থামিয়ে দিল। এমন গোমরা মুখে খাবো না, একটু হাসিও চাই। হাসি আসছে না, ম্লান স্বরে বলল স্বর্ণা। বলেই আউ করে উঠে তারপর খিলখিলিয়ে হেসে উঠল। আলিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরে সুরসুরি দিচ্ছে। এখন আসছে? স্বর্ণা ওকে ছাড়িয়ে বলল, হয়েছে, প্লিজ প্লিজ, আর না। গুড, এভাবেই হাসবে। নো মুখ গোমরা। দাও এবার খাইয়ে দাও। স্বর্ণা ওর মুখে খাবার তুলে দিয়ে বলল, আপনি তখনকার কথাগুলো সব শুনেছিলেন? কখনকার? ওফ, আবার সে চ্যাপ্টার। না মানে, আপনার মনে প্রশ্ন জাগতে পারে মেরাজ আমাকে কি কি বলেছে। আমি সব শুনেছি। তুমি রিং দেবার পরপরই রিসিভ করি আমি। পুরোটা শোনার অপেক্ষা করিনি, সাথে সাথে দৌড় দিই। আর পুরোটা শোনার তো দরকারও নেই। তোমাকে যতটুকু জানি ততটুকু বিশ্বাসও করি। আল্লাহ পাক যেন আপনার বিশ্বাস বজায় রাখার তৌফিক আমাকে দান করেন। কখনো যেন আপনার বিশ্বাসের চিন না ধরে। আমিন। স্বর্ণা কিছুক্ষণ চুপ থেকে বলল, চলুন আমরা বাসাটা ছেড়ে দিই। আলিফ মাথা নাড়ল। পৈতৃক ভিটা ছেড়ে কোথায় যাব? তাছাড়া এটা তো সমাধান না। দেখা যাক না কি হয়। দুজনে এ নিয়ে আর কথা বাড়ালো না। শেষ রাতে আলিফের ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে অভ্যাস বশত হাত বাড়িয়ে স্বর্ণাকে খুঁজল। না পেয়ে লেপ সরিয়ে উঠে বসল। তাকিয়ে দেখল স্বর্ণা সিজদায় পড়ে কাঁদছে আর বিড়বিড়িয়ে কী সব যেন বলে চলছে। ওর কান্নার ধরনে আলিফের চোখেও পানি চলে আসলো। ওপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্ত্রীর কান্নায় স্বামীর চোখে যদি পানি আসে তো তুমি তো বান্দার প্রতি দয়াবান। রব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয়ই তুমি বান্দার ফরিয়াদ শোনো। এই ফিতনা থেকে আমাদের বাঁচাও। মনে মনে দোয়া করে ওযু করতে উঠে পড়ল আলিফ। ফজরের নামাজ পড়ে মনটা হালকা লাগলেও বুকটা ভার ভার ঠেকছে স্বর্ণার। মাথাটা যেন সোজা রাখতে পারছে না। শরীরটা খুব দুর্বল লাগছে। গতরাতের ঘটনার পর থেকে মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। এক অস্থিরতা ঘিরে আছে স্বর্ণাকে। সকালেও নাস্তা খেতে পারল না। কোনো রকম আলিফকে বিদায় দিয়েই বিছানায় শুয়ে পড়ল। ভেতরটা কেমন যেন করছে। উঠে বসতে গিয়ে মুখ চেপে ধরল। তারপর দৌড়ে বেসিন পর্যন্ত পৌঁছানোর আগেই হরহর করে বমি করে ভাসিয়ে দিল। সকালে যেটুকু খেয়েছিল সব পড়ে গেল। বমির শব্দে শাশুড়ি দৌড়ে এলেন। স্বর্ণাকে ধরে শুয়ে দিয়ে আলিফের কাছে ফোন করতে গেলে স্বর্ণাই বাধা দিয়ে বলল, থাক না মা, ও অযথা টেনশন করবে। শাশুড়ি ওর পাশে এসে বসলেন। ঘুম ভাঙার পর থেকে মেরাজ এক অজানা অপরাধ বোধে ভুগতে লাগলো। মনটা লজ্জায় সংকুচিত হয়ে আছে।
গতরাতেও এমন অনুভূতি ছিল না। সে স্বর্ণার মন জিততে চেয়েছিল, ওকে অনুরোধ করতে চেয়েছিল, আলিফের মনে সন্দেহের কাঁটা বিঁধাতে চেয়েছিল। তার কোনোটাই হলো না, বরং উল্টো স্বর্ণার চোখে ও ভিলেনে রূপান্তরিত হলো। স্বর্ণা এখন ওকে আর কোনোদিনই বিশ্বাস করবে না, বরং নারী লোলুপই মনে করবে। মনের অজান্তেই বারান্দার দিকে তাকালো। বড় একটা চাদর ঝুলিয়ে দিয়েছে স্বর্ণা। বারান্দার চাদরটাই বলে দিচ্ছে যে স্বর্ণার মনেও তার প্রতি বিদ্বেষের আরও অনেক বড় দেওয়াল উঠে গেছে। কি ভেবে মোবাইলটা তুলে নিল মিরাজ। ভাবলো ক্ষমা চাইবে স্বর্ণার কাছে, কিন্তু ও কি ক্ষমা করবে? 7-5 ভেবে ফোন করলো মিরাজ। স্বর্ণা শুয়েছিল। আলিফ ভেবে ফোনটা সরাসরি রিসিভ করে সালাম দিয়ে বলল, জি বলুন। মিরাজের বুকের মধ্যে বৈশাখের ঝড়। কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। ওর কণ্ঠ শুনলে যদি রেখে দেয়। হ্যালো, শুনতে পাচ্ছি না। স্বর্ণা, আমি মিরাজ বলছিলাম, প্লিজ ফোনটা রেখো না, প্লিজ। আর কত গুনাহগার করবেন আমাকে? উত্তেজনায় বলে উঠল স্বর্ণা। বলুন, শহর ছেড়ে চলে যাব নাকি মেরে ফেলবেন আমাকে? বলেন, আমার এসব আর সহ্য হচ্ছে না। এক জীবনে অশান্তির আগুনে জ্বালিয়েছেন, আজ যখন সুখের মুখ দেখছি তো আমার সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছেন। কি চান আপনি বলুন? আল্লাহর দোহাই লাগে, আমাদের জীবন থেকে দূর হয়ে যান। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বলে কাঁদতে লাগলো স্বর্ণা। একদমে কথাগুলো বলে কিছুটা হাঁপাতে লাগলো। মিরাজ কিছু বলার আগেই ফোনটা কট করে কেটে দিল স্বর্ণা। কলেজ থেকে ফিরে গোসল সেরে খাবার টেবিলে এসে দেখল স্বর্ণার চোখে মুখে এক অন্যরকম দীপ্তি। সকালে তো যাবার সময় মুখটা মলিন দেখে গেছে। যাক, ভালো হয়েছে, ও গতদিনের ডিজাস্টারটা হয়তো ভুলতে পেরেছে। পেছন থেকে গিয়ে স্বর্ণাকে জড়িয়ে ধরে বলল, তোমার হাসিমাখা মুখ আমাকে কত শান্তি দিচ্ছে তুমি জানো না। স্বর্ণা ওকে টেনে টেবিলে বসিয়ে বলল, খেয়ে নিন, কথা আছে। এখনই বলো? না, আগে খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষে চায়ের কাপ হাতে দুজন বারান্দায় এসে বসল। আলিফ চাদর দেখিয়ে বলল, এটা কি? আমি ঝুলিয়েছি। আলিফ কোনো মন্তব্য করল না, বলল, আচ্ছা তোমার কি কথা আছে সেটা বলো, শুনি। স্বর্ণা কিছুটা লজ্জা পেয়ে আলিফের কানের কাছে এসে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলল, যা শুনে আলিফ স্থির হয়ে গেল। তারপর হাত থেকে চায়ের কাপটা রেখে স্বর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, সত্যি? জি ইনশাল্লাহ। আমাদের উপরের ফ্লোরে ডাক্তার কানিজ ফাতেমা আছেন, আম্মা ওনাকেই ডেকে নিয়ে এসেছিলেন। উনি অনেকক্ষণ চেক আপ করে এটা বলেছেন সন্ধ্যায় আপনাকে সাথে নিয়ে ওনার চেম্বারে যেতে বলেছেন। অবশ্যই যাব, আমার তো খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে বলে স্বর্ণাকে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। উফ, ভাবতেই পারছি না আমি বাবা হব আর তুমি মা। আলহামদুলিল্লাহ। ভালো লাগার অদ্ভুত আবেশে স্বর্ণার দু চোখ বন্ধ করে আলিফের বুকে মিশে গেল। কিছুক্ষণ পর স্বর্ণা হঠাৎ আলিফের হাতটা চেপে ধরে বলল, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? বলো। আজই ঢাকায় ফিরেছেন রাজিয়া। ছেলেটার জন্য নতুন করে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। ভালো বউটাকে ধরে রাখতে পারল না। চোখের চটকে এক রঙ্গিলাকে নিয়ে এলো। কয়েকটা মাসও টিকল না, ভেঙে গেল সংসার। কে বোঝাবে এই ছেলেকে? বদ মেজাজ আর অতি আধুনিকতা এদের জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। তিনি চোখ বুঝলে ছেলেটার যে কি হবে, 12 ভূতে লুটে পুটে খাবে ওকে। এটা তারই ভুল। একমাত্র ছেলে বলে তার অবাধ স্বাধীন জীবনযাপনে বাধা না দিয়ে স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়ে ওরই ক্ষতি করছেন তিনি, যার ফল আজ তার ছেলেই ভোগ করছে। এসব ভাবতে ভাবতে ছেলে ঘুম থেকে উঠেছে কিনা দেখতে যাবেন, এমন সময় বেল বাজল। তিনি আগে দরজা খুলতে গেলেন। দরজা খুলে বিস্ময়ে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। স্বর্ণাই আগে সালাম দিয়ে বলল, ভালো আছেন আপনি? চোখটা ছলছল করে উঠল। মা, তুমি এখানে? আপনি এসেছেন জেনে আপনার সাথে দেখা করতে এলাম। এসো মা। স্বর্ণাকে হাত ধরে বসালেন তিনি। স্বর্ণা বোরকার নিকাব সামান্য নামিয়ে চারপাশ তাকালো। রাজিয়া বুঝতে পেরে বললেন, মেরাজ এখনো ঘুমে, তুমি নিশ্চিন্তে বসো মা। স্বর্ণা একটা দীর্ঘশ্বাস চাপল। তারপর রাজিয়ার হাত ধরে বলল, আপনার সাথে খুব জরুরি একটা কথা ছিল। মেরাজ বাথরুম থেকে বেরিয়ে শুনল মা কারো সাথে কথা বলছে। ঘরের পর্দা সরিয়ে বাইরে উঁকি দিয়ে দেখল বোরকা পরিহিতা কোনো মহিলা মায়ের সাথে কথা বলছে। সে শেভ করার জন্য পুনরায় বাথরুমে ঢুকল। রাজিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো মা? মেরাজ এত নিচে নামতে পারলো? স্বর্ণা চোখের পানি মুছে বলল, আপনি ওনাকে শুধু একটু এই কথাটাই বলবেন, আমি এতদিন কারো মেয়ে ছিলাম, আজ কারো স্ত্রী, এবং আজ থেকে আমি একজন মাও। মাতৃত্বের মর্যাদা উনি যদি না বোঝেন তবে উনি একজন সন্তান হিসেবে ব্যর্থ। উনি যদি নিজেকে এ থেকে সরিয়ে না নেন, শেষমেশ আমাকে বাধ্য হয়ে এই শহর ছাড়তে হবে। আর কিছু না, এতটুকুই বলতে এসেছিলাম। রাজিয়া লজ্জিত হয়ে স্বর্ণার হাত ধরে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি মা, তুমি ভেবো না, আমি ওর ব্যবস্থা করছি। ওর জন্য আমার বড় ভাইয়ের মেয়েটার কথা অনেক দিন থেকে ভাবছিলাম, ওই শাকচুনিটার পাল্লায় না পড়লে এতদিনে। যাক, ভেবেছিলাম আগে ওর মতামত নেব, এখন ভাবছি মতামতের কোনো দরকার নেই, এবার ওকে জোর করতেই হবে, যত দ্রুত সম্ভব, দরকার হলে আজই। রাজিয়া দৃঢ় কণ্ঠে বললেন। স্বর্ণা বিদায় নেবার জন্য উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহর শকর, আপনি আমাদের জন্য এভাবে ভাবলেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই মা, আল্লাহ তোমার কোল ভরিয়ে দেন।
আমিন। মেরাজ পেছন থেকে ডাকলো, মা। স্বর্ণা ততক্ষণে বিদায় নিয়েছে। রাজিয়া দরজা বন্ধ করে ছেলের দিকে তাকালেন। মেরাজ বলল, কে এসেছিল? রাজিয়া কড়া চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, সেটা পরে বলছি, তার আগে তোকে জানিয়ে রাখি, সন্ধ্যায় আমার সাথে তোর বড় মামার বাসায় যেতে হবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিস না। হঠাৎ বড় মামার বাসায় কেন? তাও আবার আমাকে নিয়ে? তুমি যাও, তোর বিয়ে, তোকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? আমার বিয়ে মানে? হ্যাঁ, তোর বিয়ে, মিমির সাথে, আজই। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর না। এটাই আমার সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্তে তো জেসমিনকে এনেছিলি, ফলাফল তো দেখলি। মেরাজ মাথা নিচু করে বলল, তোমার পছন্দের তো স্বর্ণাকেও এনেছিলাম, কিন্তু ওকে নিজের দোষে হারিয়েছিস। এখন ওসব বাদ দে, নাস্তা খা, তোর সাথে অনেক জরুরি কথা আছে, আয় বস। মেরাজ নাস্তা খেতে বসলে রাজিয়া শান্ত স্বরে বলল, গত পরশুরাতে মনিয়াদের বিয়েতে গিয়ে কি করেছিলিস তুই? নাস্তা গলায় আটকে গেলে কেসে উঠল মেরাজ। পানির গ্লাস এগিয়ে দিলেন রাজিয়া। মেরাজ পানি খেয়ে বললেন, তো তুমি কি করে জানলে? একটু আগে স্বর্ণা এসেছিল। মেরাজ এবার চুপ মেরে গেল। মায়ের কঠিন জেদের কাছে মেরাজকে হার মানতে হলো। তাছাড়া এভাবে জীবনটাও একঘেয়ে হয়ে উঠেছে। মনটা খারাপও লাগছে, ভীষণ লজ্জা বোধ হচ্ছে। স্বর্ণা মা হতে যাচ্ছে, সংবাদটা ওর জন্য বজ্রপাতের মতো ছিল। কিভাবে ক্ষমা চাইবে ওর কাছে? রাজিয়া সারাটা দিন ভীষণ ব্যস্ততায় কাটালেন। বড় ভাইকে ফোন করে প্রায় 1 ঘন্টা কথা বললেন। মেরাজ আজ মায়ের কথা মতো তাড়াতাড়ি বাড়ি ফিরল। বড় মামার বাড়ি যাবার আগে মাকে অভিযোগের সুরে বলল, মা, তুমি বিয়ে ঠিক করছো ভালো কথা, তাই বলে মেয়েটাকে একবার দেখবো না? এটা কেমন কথা? না দেখে বিয়ে হয় নাকি আজকাল? পছন্দ হলে আংটি পরাবো নইলে। রাজিয়া ওর কথা পাত্তা না দিয়ে বললেন, তোর বড় মামাকে কথা দিয়ে ফেলেছি, রাতেই কাজে ডেকে বিয়ে পড়িয়ে দেব। শোন, রূপ চোখ জোড়ায়, কিন্তু গুণ মন জোড়ায়। খালি রূপ দেখলে জীবন চলবে না, রূপের সাথে গুণও চাই। মিমি সব দিক দিয়ে চৌকস মেয়ে, তোর ভালো লাগবে। আর দেখিসনি বলছিস কেন? মিমিকে তো কতবারই দেখেছিস। কোথায় কতবার দেখেছি? সে স্কুলে থাকতে শেষ দেখেছি মোটা চশমা পরে বেনি দুলিয়ে ঘুরত। এখনো কি তেমন? রাজিয়া হাসি চাপলেন। হ্যাঁ, তেমনই তো। যাক, ওসব ধানাই পানি ছাড়। মেয়ে ভালো, তুই সুখী হবি। আর বিগত দিনগুলো থেকে শিক্ষা নে, উপযুক্ত সঙ্গীর অভাবে মানুষের জীবন নরক হতে দেরি হয় না। এটা কি এখনো বুঝিস না? তাই বলে আজই? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। মেরাজ আর কথা বাড়ালো না, চিন্তিত মুখে নিজের ঘরে চলে গেল। চুপচাপ মায়ের হম্বিতম্বি দেখতে লাগলো। ড্রাইভারকে দিয়ে মিষ্টি আনালেন। ফোন করে ছোট খালাকে আনিয়ে নিজ মার্কেটে গিয়ে কী সব কেনাকাটা করে আনলেন। সন্ধ্যের পরপরই বড় মামার বাড়ি পৌঁছলো মেরাজ। ওরা সব আয়োজন করে রেখেছে। মাকে আড়ালে ডেকে বলল, একবার অন্তত আলাপ না করে কিন্তু আমি মতামত দেব না, বলে দিলাম। রাজিয়া ত্রস্তে ভেতরে চলে গেলেন। তার মিনিট খানেক পরেই একটা মেয়ে ঢুকলো, চোখে মোটা চশমা পরে। কাচের পুরুত্বের জন্য মেয়েটার চোখগুলো ভালো করে দেখা যাচ্ছিল না। টাইট দুটো বেনি দুদিকে কার্টুন স্টাইলে ছড়িয়ে আছে। মেরাজ ঠকিল। মা শেষমেশ ওর এই সর্বনাশটা করলো। মেয়েটি এসে মেরাজের সামনে বসে পড়ল। তারপর হাত বাড়িয়ে বলল, কেমন আছেন ভাইয়া? মেরাজ জবাব দিল না। মেয়েটি ওর দিকে চুইংগাম বাড়িয়ে ধরে হাসল। দাঁতের শাড়িতে দাঁত সমান করার ক্লিপ বসানো। এ তো ভয়ঙ্কর অবস্থা। মা কি দেখে ওই মেয়েকে ওর জন্য ঠিক করলো? কেবল গায়ের রং আর ছিপছিপে ফিগার দেখে মা রাজি হলো। মেয়েটি বেশ কিছু প্রশ্ন করলেও মেরাজ তেমন কোনো জবাব না দিয়ে একবার ধমকে সুরে বলল, যাও এখান থেকে, আমার আম্মুকে ডেকে নিয়ে আসো। আমাকে পছন্দ হয়েছে কিনা বললেন না তো? অবশ্য পছন্দ না হলে উপায় নেই, বিয়ে তো আজ হবেই, আজই বাসরাত। বলে যাবার সময় মেরাজের গালটা টেনে দিয়ে গেল। মেরাজের গায়ে কাটা দিল। এ কেমন তোর মেয়ে, বেহায়া। মনে মনে মাকে খুঁজল। তৃতীয়বার বিয়ে করবে দেখে যাচ্ছে তাই ধরিয়ে দেবে মা ওকে। মায়ের সাথে কথা বলার আর সুযোগ পেল না মেরাজ। লোকজনের ভিড়ে মাকে পেল না। 10টার দিকে ছোট মামা ওর কাঁধে ধরে বসিয়ে মাথায় টুপি পরিয়ে দিলেন। ওদিকে কাজী সাহেব তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মেরাজের এই প্রথম খিঁচে দৌড় দিতে ইচ্ছে হচ্ছে। ঠেলে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো মেরাজকে। আর চোখে খাটের দিকে তাকালো। বদমাস মেয়েটা চুপচাপ বসে আছে। মেরাজ কোনো কথা না বলে পা দুটো লম্বা করে একটা সোফায় বসে মোবাইলে গেম অন করে মনোযোগ দিয়ে ট্রি 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 শব্দে গেম খেলতে লাগলো। হঠাৎ পায়ে কারো হাতের ছোঁয়ায় চমকে উঠল। তারপর বিস্ময়ে হতবাক হয়ে সামনে তাকিয়ে রইল। মেরাজ অবাক হয়ে তাকিয়ে দেখল মেয়েটার চোখে সে মোটা পাওয়ারফুল চশমাটা এখন নাই, বরং তার বদলে লাইনার আর মাস্কারার নিখুঁত সহাবস্থান চোখটাকে দর্শনীয় করে তুলেছে। চোখের মণিগুলোও নীল। মেরাজ কিছুটা ভেবাচাকা খেয়ে বলল, তুমি মিমি? জি, মিমি চকলেট। তখন ওরকম সাজে এসেছিলে কেন আমার সামনে? তখনই রিয়েল ছিলাম, বরং এখন নকল সাজে এসেছি। চোখে দেখেন না? চশমা খুলে লেন্স পরেছি। আর ভালো পার্লার থেকে সেজে এসেছি বলে এত সুন্দর দেখাচ্ছে আমাকে। কালকে গোসল করার পর দেখবেন আমার আসল রূপ। তার মানেটা আমি কিছু বুঝি না, যা সত্য তাই বললাম। আর আপনি নতুন বউকে একা ফেলে এখানে বসে মোবাইল গুতাচ্ছেন কেন? 10,000 টাকা দিয়ে সেজে এসেছি, কিছুই তো বললেন না। তুমি কি সবসময় এভাবে কথা বলো? কিভাবে কথা বলি? এরকম বাঁকা বাঁকা? বাঁকা লাগলে বাঁকা, আমি এমনই।
এখন চলেন, শোবেন। কি বেহায় মেরে, বিড়বিড় করল মেরাজ। তোমার শোয়া, তুমি শো গিয়ে। আমাকে টানছো কেন? রেগে বলল। ও লে, ব্যাটা ছেলেদের আমার খুব চেনা আছে। কত সাধু। নাকি অন্য সমস্যা? ডাক্তার দেখাতে হবে? এই খবরদার, একদম বাজে কথা বলবে না। বাজে কথা হলো এটা? দুইটা বউ ছেড়ে চলে গেল। কি বিষয় কি? তুমি তো খুব বাজে মেয়ে দেখছি। কথা বলার আদব জানো না? ভদ্রভাবে কথা বলো। আর শোনো, ওসব সাজুগুজু করে লাভ নেই। ব্যবহার ঠিক করো। আমার 2 বউ গেছে বলেই তোমার মতো পেতনির রানীকে বিয়ে করেছি। নইলে আমার সাথে সাবধানে কথা বলবেন। আমার মাথায় কিন্তু ছিট আছে, গলা টিপে মেরেও ফেলতে পারি। আমার প্রথম জামাই তেরিবেরি করেছিল, দিসি শেষ করে। কি বলো এসব? আমার আম্মু জানে? হ্যাঁ, ফুপে জানবে না কেন? আপনার মতো 3 নম্বরের আমি ছাড়া কোনো শেওড়া গাছের পেতনি বিয়ে করবে না। মেরাজ ঠক গিলল। আসেন, শুতে আসেন বলে মোহনীয় ভঙ্গিতে হেঁটে গেল মিমি। চুলগুলো বেলি ফুলের মালা দিয়ে খোপা করেছে, দেখতে বেশ ভালো লাগছে। অথচ ভয়ে মেরাজের গলা শুকিয়ে আসছে। মেয়েটা তার প্রথম স্বামীকে মার্ডার করেছে। সর্বনাশ! মা কিভাবে এই মেয়েকে তার গলায় বিঁধালো? কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে মেরাজের। কিছুটা ভয় পেয়ে বিছানায় গিয়ে সুবোধ বালকের মতো শুয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে মেয়েটা তাকে পেঁচিয়ে ধরল। মেরাজ কিছু বলতে গিয়ে বাধা পেল। মিষ্টি ইন্টিমেটার করা গন্ধে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ল মেরাজের মস্তিষ্কের কোষে, শিরায়, উপশিরায়। সে ভুলে গেল মেয়েটা পেতনির রানী। বেশ বেলা করে ঘুম ভাঙলে দেখল মিমি ঝুঁকে ডাকছে ওকে। এতে করে ওর লম্বা ভেজা চুলগুলো মেরাজের নাকে কানে ঢুকে সুড়সুড়ি দিচ্ছে। মেরাজ চুলগুলো সরিয়ে উঠে বসল। ধমক দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কি ভেবে সামলে নিল। গত রাতের কথাটা মনে পড়ে যাচ্ছে। মেয়েটি তার প্রথম স্বামীকে মার্ডার করেছে। কি ভয়ঙ্কর! এমন দাগে আসামিকে জানলে বিয়েই করতো না। মা এটা কি করলো ওর? কোন জন্মের বদলা নিল? কই ওঠেন, নাস্তা খাবেন না? 10 মিনিটে গোসল সেরে টেবিলে আসেন, আমি নিচে যাচ্ছি। অগত্যা মিরাজকে উঠতে হলো। চুপচাপ নাস্তা খেয়ে ঘরে চলে আসলো মিরাজ। মাকে কিছু কথা বলা দরকার, কিন্তু মা নাকি বাইরে গেছে। ড্রয়ার থেকে গেঞ্জি বের করেছিল মিরাজ। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল মিমি। জানেন, আপনাকে না একদম কেবলাদের মতো লাগে। আমার বুড়ো জামাই মানে? থমথমে গলায় বলল মিরাজ। ঘুমিয়ে থাকলে জানেন আপনাকে কি যে আজব লাগে। আমি না আপনার কিছু বিশেষ ছবি তুলেছি ওই অবস্থায়। কি? কোন অবস্থায়? দেখি ছবিগুলো। ওগুলো এখন দেখানো যাবে না, সময় মতো বের করব। আপনাকে বিশ্বাস কি, যার কাছে মেয়েরা খেলনা? তো আমি যখন এত খারাপ, তো বিয়েতে রাজি হলেন কেন? আমি তো সেধে তোমাকে বিয়ে করিনি। ফুপি অনেক করে সেধেছে বলে আমি রাজি হয়েছি। আমিও নিজে সেধে বিয়ে করিনি। কি ফুটুনি! এই শরত, ছাড়ো আমাকে। মিমি সরে দাঁড়িয়ে 2 হাত উপরে তুলে গা মুছড়ে আড়মোড়া ভাঙল, আর তাতে ওর শরীরের বাঁকগুলো স্পষ্ট হয়ে উঠল। মিমি মেরাজের মুখে টোকনা মেরে বলল, হাঁ করে তাকিয়ে কি দেখেন? মুখ বন্ধ করেন, মাছে ঢুকে যাবে, বলে খোপা বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল মিমি। মেরাজ ধপ করে বিছানায় বসে পড়ল। এ কি নতুন যন্ত্রণা! মেয়েটা এমন ভয়ঙ্কর কেন? দেখতে তো ভালোই লাগে, কিন্তু কথা শুনলে ভয় লাগে। আবার নিজেই বলে মাথায় ছিট আছে। এ কি সমস্যায় পড়ল? ডাক্তার আবার কথা মেনে চলতে হচ্ছে স্বর্ণাকে। প্রতিদিনই আলিফ জিজ্ঞেস করবে ওষুধ খেয়েছে কিনা, খাওয়া দাওয়া ঠিকমতো করেছে কিনা। এমনিতেই তো স্বর্ণাকে যথেষ্ট যত্নে রাখে আলিফ, কিন্তু প্রেগন্যান্সির সংবাদটা পাবার পর থেকে যত্নের চূড়ান্ত করেছে। স্বর্ণাকে রীতিমতো জোর করেই ঘরের কাজগুলো করতে হয়। আলিফ বাধা দিলে বলে, আরে কাজ করলে তো ভালো, বসে থাকা তো ভালো না। আপনি এত অস্থির হবেন না তো, আমাকে কাজ করতে দিন। গত কয়েক মাসের মধ্যে স্বর্ণার শরীর অনেকটা ভারী হয়েছে, নড়াচড়াতেও এসেছে স্থবিরতা। তবে স্বর্ণা আগের চেয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে এখন। আলিফকে বলে ভেতরে বারান্দায় লাগোয়া খড়টা নিয়ে মাকে মেরাজদের বাসার দিকে রুমটা দিয়েছে। কারণ হিসেবে দেখিয়েছে এদিকটায় আলো বাতাস বেশি, বাবুরও রোদের দরকার পড়বে ইত্যাদি। আলিফও সম্মত হয়েছে। স্বর্ণা যেভাবে সহজ বোধ করে, তবে সেদিনের পর থেকে মেরাজের পক্ষ থেকে আর কোনো ফোন বা চিঠি কিছুই আসেনি বলে স্বর্ণা আল্লাহর শুকর আদায় করেছে বারবার। তাহাজ্জুদে আল্লাহর কাছে সমাধান চেয়ে কেঁদেছিল। রব্বুল আলামিন সুন্দর সমাধান দিয়েছেন। মেরাজ বিয়ে করেছে। সেদিন বুয়ার মুখে শুনল মেরাজ নাকি এই বউটাকে খুব ভয় পায়, তাই সমীহ করে চলে। স্বর্ণা মনে মনে খুশি হয়েছে। মেরাজের বউ এখন মেরাজের চোখের আর মনের পর্দা হিসেবে কাজ করবে। স্বামী স্ত্রী একে অন্যের লিবাস, পোশাক, কথাটা কতই না যুক্তিযুক্ত। কয়েক মাস পরের কথা। আলিফ মসজিদ থেকে বেরোচ্ছিল। জুতা খুঁজতে গিয়ে হঠাৎ কাঁধে কারো হাত পরাতে চমকে তাকালো। মেরাজকে দেখে চুপ হয়ে গেল। মেরাজ নিজেই ওর হাতটা টান দিয়ে বলল, বন্ধু, খুব লজ্জিত হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি সেদিনের সেই পাগলামির জন্য। আসলে শয়তানে ধরেছিল রে, মাফ করে দিস দোস্ত। আলিফ কিছুক্ষণ চুপ থেকে বাম হাতে মেরাজের কাঁধে চাপড় মেরে বলল, না ঠিক আছে, তুই ভুল বুঝতে পেরেছিস, আলহামদুলিল্লাহ। বিয়ে করেছি শুনেছিস তো? আসলে লজ্জায় তোকে দাওয়াত দেয়নি, জানি তুই আসবি না। আলিফ হাসল।
সমস্যা নেই, ভালো থাক, এই দোয়া করি। যাই, কেমন? দোয়া করিস। আর আর স্বর্ণা ভাবিকেও বলিস দোয়া করতে, বলে মেরাজ হাত মিলিয়ে চলে গেল। নামাজ সেরে এসে দেখলো মিমি ওর জন্য ভাত বেড়ে বসে আছে, খুব সুন্দর করে সেজেছে। মেরাজ বলল, এত সাজগোজ হঠাৎ? কোথাও যাবে নাকি? কেন? কোথাও গেলেই সাজতে হবে, ঘরে সাজা যায় না? না মানে। মেরাজ আর কথা বাড়ালো না। মিমি অভিমানাহত কণ্ঠে বলল, এজন্যই তো এত বিপত্তি। ঘরের বউ জামাইয়ের সামনে থাকে ফকিন্নি বুয়ার বেশে, আর বাইরে গেলে মারে ইয়া মানজা। তখন রাস্তার বেটারা ঘরের বউ রেখে পরের বউ দেখে, কারণ ঘরের বউ তো কাজের বুয়ার বেশে থাকে। বুঝেছি। পাকনামি রেখে এবার এক কাপ চা করে দাও। জি দিচ্ছি। আচ্ছা, আপনার আলমারিতে একটা দামি বাইনোকুলার দেখলাম, ওটা নিশ্চয়ই আপনার? মেরাজ মনে মনে একটু চমকে গেল। হ্যাঁ আমার। কেন? কি করেন দূরবীন দিয়ে? মহিলাদের সাথে টাঙ্কি মারেন নাকি? কি যে সব বলো না, আমি কি বাচ্চা ছেলে? আরে বাচ্চা ছেলের চেয়ে আধা বুড়াগুলাই বেশি খাটাস টাইপের হয়। খবরদার এসব যেন না দেখি, নইলে কিন্তু খবর আছে। খাবারে ইঁদুর মারা বিষ মিশিয়ে দেব, টেরও পাবেন না। চেটেপুটে খেয়ে ঘুমিয়ে পড়বেন, তারপর সব শেষ, বলে নিজের গলায় ছুরি চালানোর স্টাইলে নিজের হাত দিয়ে ইশারা করে দেখালো। সবসময় এই টাইপের কথা না বললে হয় না? আমাকে কখনো দেখেছো এসব করতে? না, তা তো দেখিনি। আমল বাবুতা, বলে মেরাজের গালটা জোরে টেনে চুমু খেলো মিমি। মেরাজের কাছে মিমির ভয়ঙ্কর ধরনের কথাগুলো ছাড়া বাকি সব ভালোই লাগে। ওর আদর যত্ন ও খুব উপভোগ করে। কেবল কথা বললেই মজাটা শেষ হয়ে যায়। আহা, ও বোবা হলে কতই না ভালো হতো, ভাবল মেরাজ। এছাড়া ওর সবই ভালো, জীবনের আনন্দ খুঁজে পাচ্ছে মেরাজ। মিমি রাগী কিংবা পাঁজি যাই হোক না কেন, মেরাজের প্রতিটা প্রয়োজনের দিকে কড়া দৃষ্টি তার। সময় মতো নাস্তা, খাবার, গোসল, ঔষধ আরও যা যা আছে সব দিকে কড়া নজর তার। কে না চায় এমন কেয়ারিং জীবনসঙ্গী? মেরাজ ঘরে যেতেই মায়ের ফোন এলো। বিশেষ দরকারে মেরাজের বিয়ের দুদিন পরেই তিনি গ্রামে চলে গিয়েছিলেন। জমিজমা নিয়ে কিসব ঝামেলা, এখনও আসতে পারবেন না সেটাই জানালেন। তিনি নিশ্চিন্ত স্বরে বললেন, মিমি তোকে দেখে শুনে রাখবে জানি, তাই তো নিশ্চিন্তে গ্রামে থাকতে পেরেছি। মেরাজ চারপাশে তাকিয়ে মিমি আছে কিনা দেখে নিয়ে আস্তে করে বলল, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বলার সুযোগই পাচ্ছি না। হুট করে গ্রামে দৌড় দিলে জরুরি কথাটাই তো বলা হলো না। এত জরুরি আবার কি কথা? সব ঠিক আছে তো? কথা আর কি, তোমার ডাকাত ভাস্তিরে যে আমার গলায় ঝুলিয়ে দিয়েছ, সে যে একজন দাগি আসামি, তাকে তুমি জানতে না? জেনে শুনে তুমি? এই তুই কি বলিস না বলিস? রাজিয়া ধমক দিলেন। ঠিকই বলেছি, ও ওর প্রথম স্বামীকে হত্যা করেছে, খোঁজ নিলে জানবে। মা ওপাশে চুপ। মেরাজ হ্যালো হ্যালো করলে মা বলল, আমি বুঝতে পারছি না তোর কানে এসব কথা কে লাগালো? আরে ওর তো বিয়েই হয়নি, তোর স্বামীকে মারবে কেন? ও হ্যাঁ বুঝেছি, হ্যাঁ এটা ঠিক যে ওর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আংটিও বদল হয়েছিল। তারপর একদিন ওই ছেলেটাকে কোনো এক মেয়ের সাথে দেখে ফেলে, এরপর খুব স্যান্ডেল পেটা করেছিল, ব্যাস তারপর বিয়ে ভেঙে যায়। খুন করার খবর তুই কই পেলি? মেরাজের বিস্ময় সপ্তমে চলল। ও অবিবাহিতা? মা তুমি ঠিক জানো? হ্যাঁ, আমার ভাতিজি আর আমি জানবো না? তুই কারো কথায় কান দিস না বাপ, মেয়েটা চঞ্চল কিন্তু খুব ভালো রে। ও আচ্ছা, মা রাখি, মেরাজ বলল। মেরাজ ফোন রেখে হতভম্ব হয়ে বসে রইল কিছুক্ষণ। তখনই মিমি চায়ের কাপ হাতে ঘরে ঢুকলো, গেটের সামনে দাঁড়িয়ে নক করলো। আসতে পারি স্যার? মেরাজ তাকিয়ে রইল। মিমি চায়ের কাপ রেখে মেরাজের গালটা টানতে গেলে মেরাজ চট করে মাথাটা সরিয়ে ওর হাত খপ করে ধরে ফেলল। তারপর হালকা মোচড় মেরে বলল, মিথ্যে বলছো কেন? কই মিথ্যে বলেছি? লাগছে কিন্তু, চাগুলো কিন্তু সত্যি এবার মাথায় ঢালবো। নাও ঢালো, বলে মিমির হাত ছেড়ে দিয়ে চায়ের কাপ এগিয়ে দিল। মিমি বাম হাত দিয়ে নিজের ডান হাত বুলাচ্ছে, তারপর উঠে যেতে যেতে বলল, বুইরা খাটাস, কি বলছো? বলে খপ করে ধরতে গেলে মিমি জোরে দৌড় দিয়ে দরজার ওপাশে গিয়ে জিভ ভ্যাংচালো। ঠিকই বলেছি, বুড়ো কোথাকার। দাঁড়াও, চাটা খেয়ে আসছি, বলে দুই ঢোকে গরম চাটা গিলে ফেলল মেরাজ। মেরাজকে আসতে দেখে মিমি দৌড় দিল, কিন্তু পায়ে পা বেঁধে সিঁড়ি দিয়ে গড়িয়ে সোজা নিচে। মেরাজ হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর পাগলের মতো সিঁড়ি বেয়ে নামলো। চিৎকার করে ড্রাইভারকে ডাকলো। মিমিকে পাঁজা কোলা করে কোলে নিয়ে দেখলো ও সেন্সলেস হয়ে গেছে। কিভাবে হাসপাতালে এলো মেরাজ বলতে পারবে না। চিৎকার করে ডাক্তার নার্সদেরকে ডেকে একত্র করলো। মেরাজ নিজেও জানে না ও উদ্ভ্রান্তের মতো করছে। মিমিকে স্ট্রেচারে শুইয়ে দ্রুত ইমার্জেন্সিতে নেওয়া হলো। মেরাজ ওর হাতটা ধরে পাশে হাঁটছিল। ছেড়ে দেবার আগ মুহূর্তে কেবল বলতে পারলো, আমাকে ছেড়ে যেও না প্লিজ। জীবনে প্রথমবার মনে মনে রব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়ল। বাইরে থেকে কিছুই বোঝা গেল না যে ওর ভেতরটা কতটা ভাঙচুর চলছে। ওটির বাইরে দাঁড়িয়ে ঘামছে আলিফ। স্বর্ণাকে ওটিতে নেওয়া হয়েছে, ওর ডেলিভারি ডেট এখনও 1 মাস বাকি। কিন্তু আজ হঠাৎ বাথরুমে পা স্লিপ করে পড়ে যাওয়ায় দ্রুত ওকে হাসপাতালে আনতে হলো। আলিফ 2 হাতে মুখ ঢেকে বসে আছে। গম্ভীর মুখে একজন নার্স বেরিয়ে এসে বলছে, ব্লাড জোগাড় করেন, লাগতে পারে। আলিফ চোখ মুছে দ্রুত মোবাইল খুলল।
ঘণ্টাখানেক পর ডাক্তার এসে মেরাজের পিঠ চাপড়ে বলল, ডোন্ট গেট নার্ভাস ব্রাদার, শি ইজ কোয়াইট ওকে। ভেবেছিলাম ফ্র্যাকচার হয়ে গেছে, বাট না, কিছুই হয়নি, তবে হতে পারত, কারণ শি ইজ প্রেগন্যান্ট অলসো। মেরাজের দুই চোখে বর্ষার ঘনঘটা। ছুটে গেল মিমির পাশে। ওকে দেখেই মিমি চোখ নাচালো। কি ধরতে পারলেন না তো? মেরাজ হেসে ফেলল, ওর কপালে চুমু খেয়ে বলল, আসলেই আমি তোমার কাছে হেরে গেছি মিমি চকলেট। দুই হাত পকেটে পুরে বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছিল আলিফ। ওর মনের ভেতর কালবৈশাখী ঝড় প্রবল দাপটে বুকের পাঁজরগুলো যেন ভেঙে দিতে চাচ্ছে। বারবার ওটির লাল বাতিটার দিকে তাকাচ্ছিল সে। মা এসে ওর কাঁধে হাত রাখলেন। ধৈর্য ধর বাবা, এত ভেঙে পড়িস নে। তখনই ওয়া ওয়া শব্দে ছট করে ফিরে তাকালো। নার্স টাওয়েল মুড়িয়ে একটা ছোট্ট পুতুলকে যেন ওর কাছে তুলে দিল। নিন, আপনি একটা কন্যা সন্তানের সৌভাগ্যবান পিতা হয়েছেন। আলিফের মা হাসছেন। আলিফ বলল, আমার ওয়াইফ? জি, উনি ভালো আছেন, ঘন্টা খানেক পর দেখা করতে পারবেন। আলিফ বাচ্চাকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে নিল। মা বললেন, ওর ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। আমিই দেব মা। ঘন্টা দেড়েক পরে স্বর্ণার সাথে দেখা হলো আলিফের। স্বর্ণা ক্যানোলা পরা হাত দিয়ে আলিফকে ছুঁয়ে বলল, কি চেহারা করেছেন এর মধ্যে? আলিফ